গুড আফটারনুন সবাইকে। আজকের আমাদের সেল দ্য ইউনিট অফ লাইফ, যেটা ক্লাস 11-এর বায়োলজির একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তার পার্ট 2 অ্যান্ড ফাইনাল পার্ট নিয়ে আমরা চলে এসেছি, যেখানে আমরা কিছু স্পেসিফিক সেল অর্গানেলস সেগুলো নিয়ে আলোচনা করব, তাদের স্ট্রাকচারস, ফাংশনস, কিছু ক্যারেক্টারিস্টিক্স, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমেই আসছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে কিন্তু আমরা শর্টে আর বলতে পারি। তো যেখানে যেখানে আর এই টার্মটা পাবে বুঝে যাবে ওটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামকেই ডিনোট করছে। তো হোয়াট ইজ ইট? এটা হচ্ছে অ্যান এক্সটেন্সিভ নেটওয়ার্ক অফ ভেসিকলস অ্যান্ড টিউবিউলস ইন দ্য সাইটোপ্লাজম। তাহলে আমরা এই লাইনটা থেকে বুঝে যাচ্ছি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু সাইটোপ্লাজমে থাকে। আমরা যদি একটা সেল দেখি, তার মেইনলি দুটো পার্ট পাবো। একটা হচ্ছে সাইটোপ্লাজম, আর আরেকটা হচ্ছে কি তার যে এনভেলপটা, প্লাজমা মেমব্রেন, সেল ওয়াল শুধুমাত্র প্লান্ট সেলের ক্ষেত্রে থাকবে, অ্যান্ড প্লাজমা মেমব্রেন। এবার এই সাইটোপ্লাজমের মধ্যে কিছু কিছু সেল অর্গানেলস থাকে, তার মধ্যে আমরা নিউক্লিয়াস সম্পর্কে আজকে পড়বো, উইচ ইজ দ্য মেইন পার্ট অফ দ্য সেল। তো এইরকমই আরেকটা সেল অর্গানেলস হচ্ছে, যেটাও কিনা খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা সাইটোপ্লাজমে থাকছে। এবং এই সাইটোপ্লাজমে যে থাকছে এটার মধ্যে কি কি রয়েছে, মানে কোন কোন স্ট্রাকচার নিয়ে একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হচ্ছে, আগে যদি আমরা একটু দেখে নিই, স্ট্রাকচারটা অনেকটা এরকম দেখতে হয়। নিউক্লিয়াসটা মাঝখানে রয়েছে, নিউক্লিয়াসের সাথে কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা কানেকশন থাকে, ঠিক আছে? এটা মেইনলি তিনটে স্ট্রাকচারাল ইউনিট নিয়ে তৈরি। কিরকম? এটাকে বলা হচ্ছে কি সিস্টার্নি, এই যে অনেকটা কার্ভড হয়ে রয়েছে, এবং প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কিন্তু অলমোস্ট জয়েন্ট হয়ে রয়েছে। দেখতে পাচ্ছ এখান থেকে এটা, এখান থেকে এটা জয়েন্ট হয়ে রয়েছে। আচ্ছা, বাকিগুলো এখানের সাথে তার পরের গুলোর সাথে লিঙ্ক আপ রয়েছে। তো এই যে স্ট্রাকচারগুলো, এগুলোকে বলা হচ্ছে কি সিস্টার্নি। আচ্ছা, এই যে ছোট ছোট যে গোল গোল যেগুলো দেখতে পাচ্ছি, অনেকটা ডাউনওয়ার্ডস যে একটা টিউবের মতন নেমে গেছে, এদেরকে বলা হচ্ছে কি ভেসিকল। আর তার থেকে একটু যে লম্বা যে স্ট্রাকচারগুলো একটু ইলংগেটেড, তাদেরকে বলা হবে কি টিউবিউল। কিন্তু এই সিস্টার্নি আর টিউবিউল অ্যান্ড ভেসিকলস এর মধ্যে একটা মেজর ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি, যে এই যে সিস্টার্নি, তাদের যে আউটার সারফেস বা আউটার লেয়ার যেটা রয়েছে, সেখানে কিন্তু ছোট 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 রাইবোজোমস রয়েছে। কিন্তু টিউবিউলস বা ভেসিকলস এর মধ্যে কিন্তু আমরা সেরকম কিছু দেখতে পাচ্ছি না। তার মানে এখান থেকে আমরা বলতে পারবো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা মেইনলি টু টাইপসে ডিভাইড করতে পারি। কিরকম? একটাকে বলা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ডিউ টু দ্য প্রেজেন্স অফ রাইবোজোমস। এই যে রাইবোজোমস গুলো রয়েছে, তার জন্য এদের যে আউটার সারফেসটা, সেটা কিন্তু কিছুটা রাফ নেচার শো করছে, এবড়ো খেবড়ো। মানে ধরো একটা রাস্তায় যাচ্ছ, তো একটু রকি ফিল্ড যদি হয়, তো রাস্তাটা এবড়ো খেবড়ো হবে। তো এটাও অনেকটা ওই রকমই, এটাকে বলা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অন দি আদার হ্যান্ড, এই টিউবিউলস বা ভেসিকলস এর মধ্যে কিন্তু আমরা এরকম কোনো কিছু আউটার সারফেসে বা আউটার লেয়ারে দেখতে পাচ্ছি না, তাই জন্য এটাকে বলা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এই গেল হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার দেখে নি, তাহলে অ্যান এক্সটেন্সিভ নেটওয়ার্ক অফ ভেসিকলস আমরা দেখেছি, টিউবিউলস দেখেছি, এবং তার সাথে একটা মেজর পার্ট হচ্ছে সিস্টার্নি ইন দ্য সাইটোপ্লাজম, অ্যান্ড ইট ইজ অরিজিনেটেড ফ্রম প্লাজমা মেমব্রেন অ্যান্ড নিউক্লিয়ার মেমব্রেন। এটা কিন্তু প্লাজমা মেমব্রেন, যেটা আমরা জানি, যেটাকে সেল মেমব্রেনও বলা হয়, সেখান থেকেও অরিজিনেট করতে পারে, বা এই নিউক্লিয়ার মেমব্রেনের সাথেও কিন্তু তার একটা কানেকশন থাকে। কেন থাকে সেটাও বলছি। অ্যান্ড ইট ওয়াজ ডিসকভার্ড বাই পটার, যিনি এটাকে ডিসকভার করেছিলেন। ইট ইজ নট ফাউন্ড ইন ম্যাচিওর আরবিসি, তার মানে রেড ব্লাড সেল যেটা ম্যাচিওর করে গেছে তার মধ্যে থাকবে না। অ্যালং উইথ দ্যাট প্রোক্যারিওটিক সেলস অ্যান্ড ব্লু গ্রিন অ্যালগি, তার মধ্যে কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে না। একটা জিনিস যদি একটু খেয়াল করে দেখো, আগেও আমরা যেই স্ট্রাকচারগুলো পড়েছি, তাদের মধ্যে যেগুলো একটু প্রিমিটিভ সেলস, মানে প্রোক্যারিওটিক সেলস আর ব্লু গ্রিন অ্যালগি, তাদের মধ্যে কিন্তু যেগুলো একটু স্পেশালাইজড স্ট্রাকচার, যাদের মধ্যে বেশ একটু একটু কমপ্লেক্সিটি রয়েছে, সেইগুলো কিন্তু থাকছে না। এবং তার সাথে এখানে আরেকটা অ্যাডিশন হয়েছে, উইচ ইজ ম্যাচিওর আরবিসি, মানে রেড ব্লাড সেল, সেখানেও কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকছে না। এবার আমরা যদি একটু স্ট্রাকচারটা দেখে নিই, ইট ইজ অফ সিঙ্গেল মেমব্রেন, মানে এটার যে আউটার মেমব্রেনটা, এটা কিন্তু সিঙ্গেল মেমব্রেন দিয়েই
তৈরি, যেটা আমরা ধরো মাইটোকন্ড্রিয়াতে দেখেছি ডাবল মেমব্রেন, ক্লোরোপ্লাস্ট মানে প্লাস্টিডে দেখেছি ডাবল মেমব্রেন, কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা কিন্তু একটা সিঙ্গেল মেমব্রেন স্ট্রাকচার হ্যাভিং আ মেমব্রেন অফ 50 to 60 অ্যাংস্ট্রম থিকনেস। আচ্ছা, এই অ্যাংস্ট্রমটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, আমরা এইভাবেই লিখবো, ঠিক আছে? তো অ্যাংস্ট্রমকে উপরে একটা ডট দিয়ে লেখা হয়, যেটা 50 to 60 অ্যাংস্ট্রম এই মানে একটা যে মেমব্রেন রয়েছে তার থিকনেসটা হয়। The watery fluid which fills the channels and vesicles of endoplasmic reticulum, এই যে দেখতে পাচ্ছ, তাহলে প্রথমেই বলে দিয়েছি ER মানেই কিন্তু endoplasmic reticulum is called endoplasmic matrix। তাহলে এই যে ভেসিকলস বা সিস্টার্নি বা টিউবিউলস এগুলোর মধ্যে যে একটা হালকা সেমি ফ্লুইড ওয়াটারি ফ্লুইড থাকবে সেটাকেই বলা হচ্ছে কি এন্ডোপ্লাজমিক ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স মানে আমরা মনে রাখবো যে যেখানে কিছু থাকছে, মানে যেটা একটা কিছুকে হোল্ড করে রেখেছে, একটা স্পেস যে যার মধ্যে কিছু জিনিস রয়েছে। তো এখানে যেহেতু এন্ডোপ্লাজমের মধ্যে রয়েছে তাই জন্য এন্ডোপ্লাজমিক ম্যাট্রিক্স। 3 ফর্মস এর মধ্যে আমরা দেখে নিলাম সিস্টার্নি, ভেসিকলস অ্যান্ড টিউবিউলস। সিস্টার্নি কি? ইট ইজ ইলংগেটেড আনব্রাঞ্চড টিউবিউলস বিং অ্যারেঞ্জড প্যারালালি। এবার এখানে একটা কনফিউশন হতে পারে, এখানে দেখে মনে হচ্ছে যে না সিস্টার্নি কোথায় আনব্রাঞ্চড, এখানে তো দেখে মনে হচ্ছে না এগুলো তো ব্রাঞ্চড রয়েছে। না, এরা কিন্তু এই যে জয়েন্ট যেটা, এরা কিন্তু একটা আরেকটার সাথে জয়েন্ট হয়ে রয়েছে, কিন্তু এগুলো ব্রাঞ্চিং করেনি নিজেদেরকে। এই একটা সিস্টার্নি ছিল, তারপরের একটা সিস্টার্নি ছিল, এদের মধ্যে একটা ইন্টারকানেকশন রয়েছে, কিন্তু এগুলোকে আমরা ব্রাঞ্চ বলবো না, রাইট? আর এগুলো তো দেখতেই পাচ্ছি ইলংগেটেড একটা স্ট্রাকচার, বিং অ্যারেঞ্জড প্যারালালি, অলমোস্ট প্যারালাল টু ইচ আদার, রাইট? ক্যান বি ইন্টারকানেক্টেড উইথ ইচ আদার, যেটা বলছিলাম যে এই যে স্ট্রাকচারগুলো এগুলো কিন্তু একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড রয়েছে, এগুলোকে আমরা ব্রাঞ্চিং বলবো না। রাইবোজোমস আর প্রেজেন্ট অ্যাট দেয়ার সারফেস, যেগুলো প্রোটিন সিনথেসিসে হেল্প করে। এই যে রাইবোজোম আমরা অলরেডি জানি যে রাইবোজোম কিন্তু প্রোটিন সিনথেসিসে একটা মেজর রোল প্লে করে, তার মানে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তাদের সাথে একটা প্রোটিন সিনথেসিসের কানেকশন থাকবে, যেহেতু রাইবোজোম এদের আউটার সারফেসে প্রেজেন্ট রয়েছে। নেক্সট আসছে কি টিউবিউলস। টিউবিউলস হচ্ছে স্মল স্মুথ ওয়ার্ল্ড ব্রাঞ্চড স্ট্রাকচারস। এখানে যদিও ব্রাঞ্চ, এই যে এখানে ব্রাঞ্চ জিনিসটা একটু বুঝতে পারবে, এই একটা টিউবিউল আছে, এখানের সাথে আরেকটা টিউবিউলের একটা ব্রাঞ্চিং রয়েছে। তো এখানে যদিও ব্রাঞ্চিংটা খুব প্রপারলি হয়তো বোঝা যাচ্ছে না, বাট টিউবিউলস কিন্তু তাদের ব্রাঞ্চ অরিজিনেট করে এবং ব্রাঞ্চিং প্যাটার্ন ওদের মধ্যে দেখা যায়। আর এদের যে আউটার সারফেসটা এটা একদমই স্মুথ, যার জন্য এদেরকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আন্ডারে ফেলা হচ্ছে। অ্যান্ড ইট ইজ কম্পারেটিভলি স্মলার দ্যান দ্য সিস্টার্নি, বোঝাই যাচ্ছে দেখে। ফাউন্ড নিয়ার দ্য পেরিফেরি অফ দ্য সেল, তাহলে এটা যদি নিউক্লিয়াস হয় আমি এগুলোকে পেরিফেরি বলতে পারি, মানে এটা ধরো নিউক্লিয়াস, এই জায়গাগুলো ভিতরের দিকটা ইনার সারফেস, আর এইগুলো বাইরের দিকে পেরিফেরির দিকে যাচ্ছে, তাহলে এই টিউবিউলস বা ভেসিকলস এগুলো কিন্তু টুয়ার্ডস দ্য পেরিফেরি থাকে, মানে সেল ওয়াল বা প্লাজমা মেমব্রেনের দিকে থাকে। আর এই সিস্টার্নি যেটা সেটা কিন্তু টুয়ার্ডস দ্য নিউক্লিয়াস থাকে, একটু ভিতরের দিকে থাকে। ওকে, নেক্সট কি বলা হচ্ছে? নেক্সট বলা হচ্ছে সিনথেসিস অফ লিপিড, স্টোরেজ অফ ক্যালসিয়াম, স্টেরয়েড হরমোনস অ্যান্ড কোলেস্টেরল। তার মানে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখলাম, এখানে তো কোনো রাইবোজোম নেই, তাহলে ওরা প্রোটিন সিনথেসিসে অ্যাজ সাচ ওদের কোনো পার্টিসিপেশন নেই, কিন্তু এরা কি করছে? লিপিড সিনথেসিস করছে, প্রোটিন করতে পারছে না বাট লিপিড করছে। ক্যালসিয়াম স্টোর করে রাখতে পারে, স্টেরয়েড হরমোনস উইচ ইজ আ টাইপ অফ হরমোন, অ্যান্ড কোলেস্টেরল, এগুলোকে ওরা স্টোর করে রাখতে পারছে। স্পেশালি ফাউন্ড ইন নন সিক্রেটারি সেলস, যেগুলো নন সিক্রেটারি সেলস, কারণ সব সেল তো সিক্রেটারি হবে না, যেই সেলগুলো নন সিক্রেটারি তাদের ক্ষেত্রে এটা দেখা যায়। নেক্সট ভেসিকলস, যেটা ভেসিকলস হচ্ছে একদম এরকম গোল গোল যে স্ট্রাকচারগুলো আমরা দেখি সেগুলোই হচ্ছে ভেসিকলস। লার্জ রাউন্ডেড অ্যান্ড ইরেগুলার স্ট্রাকচার উইথ ডায়ামিটার 25 to 500 ন্যানোমিটার, মানে রেঞ্জটা বুঝতে পারছো, কোথায় 25 কোথায় 500। তো একদম ছোটও হতে পারে, তার থেকে কম্পারেটিভলি একটু লার্জারও হতে পারে, বাট ইট ইজ অফ রাউন্ড শেপ, বা আমরা যদি 3D তে বলবো স্ফেরিক্যাল শেপ।
অ্যাবান্ডেন্ট ইন সিনথেটিক্যালি অ্যাক্টিভ সেলস, যেমন প্যানক্রিয়েটিক সেলস যেগুলো খুব অ্যাক্টিভেটেড অবস্থায় থাকে, লিভার সেলস, স্পার্মাটোসাইটস যেগুলো খুব অ্যাক্টিভেটেড অবস্থায় থাকে, সেই সেলগুলোর মধ্যে কিন্তু ভেসিকলসগুলো বেশি পাওয়া যায়। তাহলে এই গেল হচ্ছে ওভারঅল স্ট্রাকচার অফ আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার যেটা বলছিলাম যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কিন্তু মেইনলি আমরা দুটো টাইপ পাই। ওয়ান ইজ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আনাদার ওয়ান ইজ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অলরেডি আমরা বুঝে গেছি কি স্টার্টেড উইথ রাইবোজোম। রাইবোজোম থাকলে এই আউটার সারফেসটার মধ্যে যখন দেখলাম রাইবোজোম রয়েছে, তার মানে ওই একটা রকি সারফেসের মতন আমরা কম্পেয়ার করতে পারি। তো এইটাকে বলছি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ইট ইজ অ্যাটাচড টু দ্য নিউক্লিয়ার মেমব্রেন, আগেই এখানে দেখে নিয়েছি। তাহলে এই যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটাই কিন্তু নিউক্লিয়ার মেমব্রেনের সাথে অ্যাটাচড রয়েছে, বাকিগুলো কিন্তু নেই। নেক্সট হচ্ছে রাইবোজোমস আর অ্যাটাচ টু দ্য মেমব্রেন থ্রু দেয়ার লার্জ সাবইউনিটস, যেটাকে বলা হচ্ছে 60S বাই আ স্পেসিফিক গ্লাইকোপ্রোটিন কল্ড রাইবোফোরিন। আচ্ছা, এখানে 60S এর কথাই আমরা কেন মেনশন করছি? লার্জার সাবইউনিট দুটো মেইনলি হতে পারে, ওয়ান ইজ 60S, আনাদার ওয়ান ইজ 50S, রাইট? এবার এই 50S যেটা, এটা তো পাওয়া যাচ্ছে প্রোক্যারিওটিকে, আর প্রোক্যারিওটিকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো থাকছেই না, তাই জন্য আমরা 50S এর কথাটা বলছি না। কিন্তু 60Sটা কোথায় থাকছে? ইউক্যারিওটিকে। আমি শুধু ইউ লিখছি, আশা করছি বুঝতে পারবে। তাহলে এই ইউক্যারিওটিক সেলে যে রাইবোজোমগুলো থাকে তাদের আমরা দেখতে পাই দুটো সাব ইউনিট, ওয়ান ইজ 60S হুইচ ইজ দ্য লার্জার সাব ইউনিট, আরেকটা হচ্ছে তার সাথে 40S যেটা হচ্ছে স্মলার সাব ইউনিট। তো এই যে 60S যে সাব ইউনিটটা, তার সাথে তোমার যে মেমব্রেন থাকছে তার সাথে কিন্তু একটা কানেকশন থাকছে, এবং এখানে এই কানেকশনটা করতে কে হেল্প করছে? একটা গ্লাইকোপ্রোটিন, মানে একটা প্রোটিন তার সাথে কার্বোহাইড্রেট অ্যাটাচড রয়েছে, যেটার নাম হচ্ছে রাইবোফোরিন। এটা ওকে হেল্প করছে অ্যাটাচমেন্টের জন্য। ফাউন্ড ইন দ্য সেলস উইচ আর অ্যাক্টিভ ইন প্রোটিন সিনথেসিস, অবভিয়াসলি কারণ রাইবোজোম রয়েছে তো প্রোটিন সিনথেসিস করতে পারবে, তার জন্য ও যেই যেই সেলে প্রোটিন সিনথেসিস হয় সেরকম সেলেই ওদের কোয়ান্টিটি বেশি থাকবে। যেমন কোনো এনজাইম সিক্রেটিং যদি সেল হয় তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশি পরিমাণে থাকবে। এবার যদি চলে আসি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দে ল্যাক রাইবোজোমস, মানে স্মুথ একটা সারফেস দিচ্ছে, মোস্টলি টিউবিউলার ইন অ্যাপিয়ারেন্স। অলরেডি দেখেছি যে আমরা টিউবিউলস এর মধ্যে কিন্তু এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা পড়ছে। আর ফাউন্ড ইন দ্য সেলস কোথায় কোথায় পাবো? অ্যাড্রেনাল কর্টেক্স, আমরা জানি অ্যাড্রেনাল মেডালা একটা হয়, কর্টেক্স একটা হয়, এই কর্টেক্স রিজিয়নে পাবো। অ্যাডিপোস টিস্যু, ফ্যাট যেখানে স্টোর হচ্ছে সেই অ্যাডিপোস টিস্যুতে পাবো, অ্যান্ড অ্যালং উইথ দ্যাট ইন্টারস্টিশিয়াল সেলস অফ টেস্টিস যেটা, সেখানেও আমরা এগুলো দেখতে পারবো উইথ সিনথেসাইজ নন প্রোটিন সাবস্ট্যান্সেস। গ্লাইকোলিপিড হতে পারে, লিপিডের সাথে কার্বোহাইড্রেট অ্যাটাচড রয়েছে, লিপিডের সাথে ফসফরাস অ্যাটাচড রয়েছে, স্টেরয়েড হরমোনস, তার মানে যেগুলোর সাথে প্রোটিনের অ্যাজ সাচ কোনো কানেকশন নেই, সেই সমস্ত সাবস্ট্যান্সেস কিন্তু তৈরি হচ্ছে অর সিনথেসাইজড হচ্ছে ফ্রম দিস স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ফাংশনের মধ্যে তাহলে কি হবে? ইট প্রোভাইডস মেকানিক্যাল সাপোর্ট টু দ্য সেল, কারণ একটা যে এরকম যে একটা কার্ভ স্ট্রাকচার রয়েছে, তো এটা কিন্তু একটা খুব মেজর একটা মেকানিক্যাল সাপোর্ট দেয় টু দ্য সেল। ইট কম্পার্টমেন্টালাইজেস সাইটোপ্লাজম, মেইনটেইনস দ্য আয়োনিক গ্রেডিয়েন্ট, ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল, এই জিনিসপত্রগুলো। কম্পার্টমেন্টালাইজ মানে কি? এই যে যদি আমরা এটা দেখে নিই একটু, এই যে কম্পার্টমেন্টের মতন যে তৈরি হয়েছে, তার মানে কি ও সাইটোপ্লাজমটাকে এক একটা কম্পার্টমেন্টে অ্যাজ সাচ ডিভাইড করে দিচ্ছে অ্যাজ ইফ, তাই তো? এটাকেই বলা হচ্ছে কম্পার্টমেন্টালাইজেস দ্য সাইটোপ্লাজম। এবং তার সাথে যেটা, সেটা কি না, আয়োনিক গ্রেডিয়েন্ট অ্যান্ড ইলেকট্রিক্যাল পোটেনশিয়ালটাকে মেনটেন করে। আমরা একটু আগেই দেখলাম যে এর মধ্যে কিন্তু ক্যালসিয়াম স্টোর করা থাকে, ঠিক আছে? কোথায় গেল? এই যে স্টোরেজ অফ ক্যালসিয়াম, রাইট? তাহলে এই যে ক্যালসিয়ামটা, এটা কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে মানে ওখান থেকে ঢুকে যেতেও পারে, আবার বেরিয়ে যেতেও পারে। এবার
এই কারণে কিন্তু নিউক্লিয়াসের সাথে ওর একটা কানেকশন থাকছে, যাতে নিউক্লিয়াসে যদি কিছু তৈরি হয় সেটা যাতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আসতে পারে। তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ওকে সেলের অন্য কোনো অর্গানেলস এর মধ্যে পাঠিয়ে দিতে হেল্প করবে, ওই ভেসিকলস গুলো, বা পাশের কোনো সেলে পাঠিয়ে দিতে হেল্প করবে। আবার ধরো সেলের অন্য একটা কোনো পার্টে একটা কোনো সাবস্টেন্স তৈরি হয়েছে, এবার সেটাকে নিউক্লিয়াসের মধ্যে এন্টার করাতে হবে, তো তখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিছুটা হেল্প করে। তো এইভাবে কিন্তু ও আয়নিক গ্রেডিয়েন্ট অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এই দুটোকে মেনটেন করছে। হেল্পস ইন দ্য ইন্ট্রাসেলুলার সার্কুলার অফ সাবস্ট্যান্সেস। এইমাত্র যেটা বললাম যে সেলের মধ্যে কিন্তু এই সার্কুলেশন করছে বিভিন্ন সাবস্ট্যান্সের, সেটাকে এন্টার করাতে বা সেটাকে এক্সিট করাতে। আর মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেটা সিনথেসিস করছে কি প্রোটিন। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম উইচ ইজ SER, সেটা কি করছে, লিপিড স্টোর করছে, স্টেরয়েড হরমোন স্টোর করছে। অ্যান্ড ইট অলসো হেল্পস ইন গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস হচ্ছে যখন গ্লাইকোজেন, যেটা কিনা আমাদের বডিতে স্টোর হয়ে থাকে, মানে ধরো অনেকটা কার্বোহাইড্রেট খেয়ে নিয়েছি, এবার কিছুটা স্টোর হয়ে রয়েছে, পুরোটা ইউটিলাইজড হয়নি, সেটা কিন্তু আমাদের বডিতে গ্লাইকোজেন এই ফর্মে সেটা স্টোরড অবস্থায় থাকে। এবার আমার বডিতে কোনো কারণে কার্বোহাইড্রেট বা এনার্জি এক্সেস দরকার, বা আমি কিছু খাইনি সারাদিন, তো আমার বডিতে যে কার্বোহাইড্রেটটা স্টোর অবস্থায় ছিল ইন দ্য ফর্ম অফ গ্লাইকোজেন, সেটা ডিসোসিয়েটেড হবে বা সেটা থেকে গ্লুকোজ তৈরি হবে, তারপরে সেটা আমার বডি কাজে লাগাতে পারবে। এই যে ফর্মেশনটা ফ্রম দ্য গ্লাইকোজেন টু দ্য গ্লুকোজ, এইটাকেই বলা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। লাইসিস মানে ভেঙে যাওয়া, তো গ্লাইকোজেন ভেঙে যাচ্ছে। ইট হেল্পস টু ডিটক্সিফাই সার্টেন হার্মফুল সাবস্টেন্সেস ইন লিভার সেলস। লিভার সেলসে আমরা দেখেছি যেটা থাকছে, এবং সেখানে যদি কোনো হার্মফুল কিছু সাবস্টেন্সেস থাকে, ভুলভাল জিনিসপত্র খেয়ে নিয়েছি, আমাদের কোনো টক্সিন কিছু তৈরি হয়েছে বডিতে, তখন কিন্তু এটা সেটাকে ডিটক্সিফাই করতে হেল্প করে। এবার এখানে দুটো একটা টার্ম পাচ্ছি, একটাকে বলা হচ্ছে কি সার্কোপ্লাজমিক রেটিকুলাম। সার্কোপ্লাজমিক রেটিকুলাম কি স্পেশালাইজড নেটওয়ার্ক অফ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা আমাদের মাসল সেলে থাকে, স্পেসিফিক্যালি যেটা মাসল সেলে থাকছে তাকেই বলা হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। ইট স্টোরস ক্যালসিয়াম আয়ন্স অ্যান্ড রিলিজ দেম টু ট্রিগার মাসল কন্ট্রাকশন। এই যে মাসল কন্ট্রাকশন, অ্যাক্টিন মায়োসিন, এদের কাজের জন্য কিন্তু ক্যালসিয়াম আয়নের একটা বেশ মেজর রোল থাকে। তো সেটা যাতে ঠিকঠাকভাবে হয়, সেটাই কিন্তু এই যে একটা স্পেশালাইজ স্ট্রাকচার অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা মাসল সেলে থাকছে, সেটাই কিন্তু এই ক্যালসিয়াম আয়নের গ্রেডিয়েন্টটাকে ঠিকঠাক মেনটেন করছে। আর কোন কোন এনজাইম থাকতে পারে, NADH সাইটোক্রোম সি রিডাকটেজ, যেটা কিনা NADH থেকে একটা ইলেকট্রনকে সাইটোক্রোম সি তে ট্রান্সফার করে দিচ্ছে। নিউক্লিওটাইড ডাইফসফেটেজ একটা এনজাইম, গ্লুকোজ 6 ফসফেটেজ, যেটা ফসফেট আর গ্লুকোজকে আলাদা করে দিচ্ছে। তো এরকম কিছু স্পেসিফিক এনজাইম কিন্তু এখানে থাকবে। নেক্সট আমাদের অনেকটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতনই দেখতে, একটু আলাদা, সেটা হচ্ছে কি গলগি অ্যাপারেটাস। তো গলগি অ্যাপারেটাস প্রথম ডিসকভার্ড করেছিলেন, ইট ওয়াজ ডিসকভার্ড বাই ক্যামিলো গলগি, নামটা থেকেই বুঝতে পারছো সেখান থেকে গলগি অ্যাপারেটাস টার্মটা এসছে। ইন প্লান্টস দিজ আর কল্ড ডিকটায়োজোম অর ডিকটিওজোমসও বলা হয়, ঠিক আছে, প্রোনাউন্সিয়েশন এক একজন এক এক রকম করে, বাট ডিকটিওজোম কথাটাই মেইনলি শুনতে পাই। নাম্বার ভ্যারি করতে পারে, কিন্তু যেখানে সিক্রেটারি যে সেলগুলো রয়েছে সেখানে কিন্তু এই গলগি অ্যাপারেটাস একটু বেশি থাকে, নাম্বারটা তাদের বেশি থাকে। এবার যদি স্ট্রাকচার দেখি, সেম, সিস্টার্নি থাকছে, টিউবিউলস থাকছে, ভেসিকলস থাকছে, তো একদমই অনেকটাই সিমিলার টু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে সিস্টার্নি কিরকম, ফ্ল্যাটেন্ড প্যারালাল স্যাক্স উইথ স্টেক ফর্মেশন ওয়ান আপন আনাদার। এই যে দেখতেই পাচ্ছি সিস্টার্নি গুলো লম্বা, একটার উপরে আরেকটা রয়েছে, এবং তারা কিন্তু প্যারালাল টু ইচ আদার। দিজ আর স্লাইটলি কার্ভড। এবার এই যে কার্ভ গুলো যে হয়েছে, এই জন্য কিন্তু মানে ধরো এইরকম ভাবে কার্ভড হয়ে রয়েছে, রাইট? তো এই কার্ভড হওয়ার জন্য এটা একটা ফেস আর এটা একটা ফেস তৈরি হয়েছে। এই ফেসটাকে আমরা কি বলছি, কনভেক্স ফেস, আর এই দিকটা কি, কনকেভ, তাই তো, একটা কনভেক্স একটা কনকেভ।
এই কনভেক্স যে ফেজটা সেটার আলাদা নাম আছে, সেটাকে বলা যেতে পারে ফর্মিং ফেজ অর প্রক্সিমাল ফেজ। আর যেটা কনকেভ সেটাকে বলা যেতে পারে ম্যাচিওরিং ফেজ অর ডিস্টাল ফেজ। তাহলে এটা প্রক্সিমাল, এটা ডিস্টাল, এটা ফর্মিং, এটা ম্যাচিওরিং। কে ফর্মিংটা হচ্ছে কনভেক্স, এটা হচ্ছে ফর্মিং, আর এই দিকটা হচ্ছে ম্যাচিওরিং, এটা হচ্ছে ম্যাচিওরিং। তার মানে এখান থেকে কিছু একটা নিশ্চয়ই ফর্ম করবে এবং ম্যাচিওর করবে, রাইট? তাহলে নিউ ল্যামেলা আর প্রডিউসড ফ্রম দ্য ফর্মিং ফেজ অ্যান্ড গেট ম্যাচিওর্ড অ্যাট দ্য ম্যাচিওরিং ফেজ। তাহলে এখান থেকে যে নিশ্চয়ই এই অর্গানেলস গুলো কি একটা যে তৈরি হয়েছিল ওরকম ভাবেই থেকে গেছে না, নিশ্চয়ই নতুন নতুন কিছু ফর্ম করছে। তো যখন ফর্ম করবে সেটা কনভেক্স ফেসে প্রথমে ফর্ম করবে, তাই জন্য এটাকে বলা হচ্ছে ফর্মিং ফেস। এবং সেটা যখন ম্যাচিওর হবে সেটা কিন্তু কনকেভ ফেসে গিয়ে বা ম্যাচিওরিং ফেসে গিয়ে সেটা ম্যাচিওর্ড হচ্ছে, তাই জন্য এরকম দুটো নাম। টিউবিউলস কিরকম? শর্ট, ব্রাঞ্চিং অ্যান্ড ইন্টারকানেক্টেড টিউবিউলার স্ট্রাকচারস, এটাকে আমরা টিউবিউল বলতে পারি। এই দুটোর মধ্যে কিন্তু দেখো একটা ইন্টারকানেকশন রয়েছে, তো এগুলো টিউবিউলস এর মধ্যে পড়ছে। আর ভেসিকলস হচ্ছে একদম ছোট ছোট যে ভেসিকলস গোল গোল যেগুলো দেখতে পাচ্ছি, ইনকামিং ট্রান্সপোর্ট ভেসিকলস। এই যে ভেসিকল গুলো এরাও কিন্তু কোনো একটা পার্টিকেল বা সাবস্টেন্স যদি তৈরি হয় সেটা পাশের সেলে পাঠিয়ে দিতে হবে, বা সেলের অন্য কোনো অর্গানেলসে নিয়ে যেতে হবে, সেটা করতে হেল্প করছে, বা অন্য জায়গা থেকে আবার এখানে নিয়ে আসতে হবে, নিউক্লিয়াস বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে নিয়ে আসতে হবে। সেই সার্কুলেশন বা ট্রান্সপোর্টেশনে এরা এই ভেসিকলস গুলো মেইনলি পার্টিসিপেট করে। স্মল মেমব্রেন বাউন্ড স্যাক লাইক স্ট্রাকচারস উইচ বার্ড অফ ফ্রম দ্য সিস্টার্নি। এই সিস্টার্নিগুলো থেকে দেখতে পাচ্ছ অনেক কিন্তু ছোট ছোট ভেসিকলস বার্ড অফ হচ্ছে, নিউলি ফর্মড ভেসিকলস, রাইট? ফাংশনস এর মধ্যে কি কি আসবে? সিক্রিশন অফ এনজাইমস, হরমোনস, মিউকাস, নিউরো সিক্রেটারি সাবস্টেন্সেস, এরা এখান থেকে সিক্রিটেড হয়। এনজাইম আমরা জানি, হরমোনস আমরা জানি, মিউকাস যেগুলো ধরো স্টমাক সেলে ভালো মিউকাস থাকতে হবে, রেসপিরেটরি অর্গানস সেখানে আমাদের অনেক মিউকাস থাকে টু প্রোটেক্ট দ্য সিস্টেম, তো এইগুলো থেকে কিন্তু মিউকাসটা তৈরি হয়। আর নিউরোসিক্রেটারি সাবস্টেন্স হচ্ছে যারা আমাদের এই নিউরাল যে সিগন্যালিং আমাদের অল ওভার দ্য বডি সেটাকে পুরোটা তোমার রেগুলেট করছে। মানে আমার ব্রেইনের সাথে আমার পায়ের আঙুলে যদি একটা কিছু ফুটে যায়, আমার ব্রেন সেটাকে বুঝতে পারছে, সেই যে ইনফরমেশন যাচ্ছে, ইম্পালস যাচ্ছে এবং সিগন্যালটা আমার পায়ে অব্দি আসছে যে এবার পাটাকে তুমি সরিয়ে ফেলো, এই কাজটা পুরোটা কিন্তু কন্ডাক্ট করতে নিউরোসেক্রেটারি সাবস্টেন্সগুলো হেল্প করে। ইন গবলেট সেলস অফ কোলন ইট প্রডিউসেস মিউসিজেন, যেটা কিনা কার্বোহাইড্রেট থাকে, গবলেট সেল যেটা কোলনে থাকে, আমাদের লার্জ ইন্টেস্টাইনের একটা পার্ট, সেখানে মিউসিজেন ফর্ম করতে হেল্প করছে। গ্লাইকোসাইল ট্রান্সফারেজ enables the addition of carbohydrate to protein। তো একটা স্পেসিফিক টাইপ অফ এনজাইম আমরা পড়েছি, তার মধ্যে একটা এনজাইম হচ্ছে ট্রান্সফারেজ which is গ্লাইকোসাইল ট্রান্সফারেজ, যেটা কিনা কার্বোহাইড্রেটের সাথে প্রোটিনকে একটা মার্চ করতে বা অ্যাডিশন করতে হেল্প করছে। আচ্ছা, সালফেট মেটাবলিজমে হেল্প করে, কারণ আমাদের বডিতে আমরা জানি প্রত্যেকটা এলিমেন্টই কম বেশি দরকার, কিছুটা মেজর কোয়ান্টিটিতে দরকার, কিছুটা মাইনর, তো সালফারও তার মধ্যে পড়ছে। তো সালফেট যে কম্পাউন্ডগুলো আমাদের বডিতে থাকে তাদের মেটাবলিজমে হেল্প করে। সিক্রেটারি গ্র্যানিউলস ফিউজ উইথ দ্য প্লাজমা মেমব্রেন, এদের মধ্যে যেগুলো আমরা দেখলাম সিক্রেটারি, এই যে সিক্রেটারি ভেসিকলস যেগুলো একদম নিচে রয়েছে, এরা কিন্তু প্লাজমা মেমব্রেনের সাথে ফিউজড থাকে। ওই যে বললাম যে প্লাজমা মেমব্রেন ধরো এটা ফিউজড হলো, পাশের সেলটাকে কিন্তু ওকে কোন একটা সাবস্টেন্স দিয়ে দিল, ট্রান্সপোর্ট করে দিল। আবার ধর এখানে আরেকটা রয়েছে, পাশের সেল থেকে একটা কিছু ওর মধ্যে এলো, এবার ও ওটাকে ভায়া হতে হতে নিয়ে গেল যেখানে ওকে কনভে করে দিতে হবে বা ট্রান্সপোর্ট করে দিতে হবে, সেখানে নিয়ে গেল। ইট হেল্পস ইন লিপিড প্যাকেজিং। লিপিড প্যাকেজিং হচ্ছে আমাদের বডিতে লিপিড তো এইভাবে তৈরি হচ্ছে না, ছোট ছোট অনেক মলিকিউলস তৈরি হয়ে সেখান থেকে একটা প্রপার লিপিড তৈরি হবে। প্রপার যে স্ট্রাকচার অফ লিপিড একটা জায়গায়, মানে তুমি ধরো যদি বলি যে অনেকগুলো ইট পরপর পরপর সাজিয়ে একটা ওয়াল তৈরি হচ্ছে, অনেকগুলো
ব্রিক্স পরপর ঠিকঠাক অ্যারেঞ্জমেন্টে সাজিয়ে একটা ওয়াল তৈরি হচ্ছে। তো এই যে প্রসেসটা, এটাকে আমরা বলতে পারি অনেকটা লিপিড প্যাকেজিং এর মতন, যে অনেকগুলো বেসিক জিনিস ঠিকঠাকভাবে অ্যারেঞ্জড হয়ে একটা প্রপার লিপিড বা ফ্যাট তৈরি হচ্ছে। তো এটাকে বলা হচ্ছে লিপিড প্যাকেজিং, সেখানে হেল্প করে। অ্যান্ড টু রিলিজ ইট ফ্রম দ্য সেল, এবার সেলে বসে থাকলে হবে না, ওকে অন্যান্য বডি পার্টসেও যেতে হবে বা অন্যান্য জায়গাতেও যেতে হবে, সেইখান থেকে সেই কাজটা করতে ওকে হেল্প করে। প্রাইমারি লাইসোজোমস যেগুলো, সেগুলো এখান থেকে ফর্ম করছে। অ্যান্ড ইন প্লান্ট সেলস ইট সিনথেসাইজেস কমপ্লেক্স কার্বোহাইড্রেটস। কার্বোহাইড্রেট সিম্পল হতে পারে, কমপ্লেক্স হতে পারে। প্লান্টসদের ক্ষেত্রে কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেট এই গলগি বডি থেকে সিনথেসাইজড হয়। এবার একটা টার্ম আমরা পেলাম কি, যেটাকে বলা হচ্ছে জোন অফ এক্সক্লুশন। এটা হচ্ছে সাইটোপ্লাজমের যেই পোর্শনটাতে গলগি অ্যাপারেটাস থাকে, সেখানে তার আশেপাশে অ্যাজ সাচ অন্য কোনো অর্গানাল থাকে না, উইচ ইজ অর্গানাল ফ্রি জোন। এই পার্টটাকেই বলা হচ্ছে যে জোন অফ এক্সক্লুশন, যেটা কিনা গলগি অ্যাপারেটাসের ঠিক পাশে সারাউন্ডেড যে পোর্শনটা থাকে, সেই জায়গাটাকে বলা হয়। এবার খুব ইম্পর্টেন্ট, যতগুলো স্টার্ট দিতে হয় দিয়ে নাও। নিউক্লিয়াস, কারণ এটাকে বলা হচ্ছে কি ব্রেইন অফ দ্য সেল। আমাদের বডিতে যেমন ব্রেইনের যে ইম্পর্টেন্সটা রয়েছে, একটা সেলের ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়াসের ঠিক ততটাই ইম্পর্টেন্স রয়েছে। ইট ওয়াজ ডিসকভার্ড বাই কে, রবার্ট ব্রাউন, যিনি কিনা অর্কিডের যে রুটস, সেখান থেকে এটাকে প্রথম অবজার্ভ করে ঠিকঠাকভাবে ডিসকভার করতে পেরেছেন। It is of double membrane. Double membrane একটা structure in which genetic information are stored and it regulates all the activities of the cell. কোনো একটা সেলে যা যা অ্যাক্টিভিটি হচ্ছে, ঠিক যেমন আমাদের বডিতে যা যা অ্যাক্টিভিটি হয়, সেটা আমাদের ব্রেইন পুরোটাকে কিন্তু রেগুলেট করে। জাস্ট লাইক দ্যাট আমাদের সেলে যা যা অ্যাক্টিভিটিস হয়, all of these activities are regulated and controlled by the নিউক্লিয়াস। তাই জন্য এটাকে ব্রেন অফ দ্য সেল বলা হয়। এবং তার সাথে এর মধ্যে জেনেটিক ইনফরমেশন স্টোর করা থাকে, যেটাকে আমরা জিনের মধ্যে বলি স্টোরড অবস্থায় থাকছে। শেপ কিরকম ভ্যারি করবে, মোস্টলি স্ফেরিক্যাল বা এলিপসয়েড এরকম হয়, ডিসকয়েড হতে পারে, এটা ডিপেন্ড করছে কোন স্পিসিসে রয়েছে বা কোন সেলে রয়েছে তার উপর। ম্যাক্রোনিউক্লিয়াস, ম্যাক্রো কথাটা থেকেই বুঝতে পারছি লার্জার ইন সাইজ, আর মাইক্রো হচ্ছে স্মলার ইন সাইজ। জেনারেলি সেলে একটা নিউক্লিয়াসই থাকে, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় দুটো থাকতে পারছে, যেমন প্যারামেশিয়াম, ম্যাক্রো একটা থাকছে, মাইক্রো একটা থাকছে, দুটোই ওর মধ্যে থাকছে। ইন প্রোক্যারিওটিক সেলস নিউক্লিয়েড ইজ প্রেজেন্ট। আমরা যখন প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক পড়েছিলাম, ওখানে একটা মেজর ডিফারেন্সে পড়েছিলাম যে ওখানে কিন্তু প্রপার নিউক্লিয়াস থাকে না। প্রপার নিউক্লিয়াস বলতে কি, যে একটা সুন্দর মেমব্রেন রয়েছে, তার মধ্যে একটা সুন্দর নিউক্লিওলাস রয়েছে, এত কিছু ফাইন স্ট্রাকচার থাকে না, কমপ্লেক্স স্ট্রাকচার থাকে না, খুব মিনিমাল যে জিনিসপত্রগুলো থাকছে সেগুলো মিলে ও নিউক্লিয়েড তৈরি করছে। কারণ যেহেতু প্রপার নিউক্লিয়াস ফর্ম করতে পারে না, ওটাকে আমরা নিউক্লিয়াস না বলে বলছি ওটা নিউক্লিয়েড। সার্টিন ইউক্যারিওটিক সেলের মধ্যে কিন্তু আবার দেখা যায় যে নিউক্লিয়াস থাকেই না, যেমন কি ম্যাচিওর আরবিসি বা সিভ টিউব ইন ফ্লোয়েম, যেটা তোমার প্লান্টসের ভাস্কুলার সিস্টেমের মধ্যে পড়ছে, যে ফুড পার্টিকলস গুলো ও যে কনভে করে সেটা ফ্লোয়েমের থ্রুতে করে। এবার ফ্লোয়েমের মধ্যে আমরা 4 টাইপস অফ সেলস পাই, তার মধ্যে যে সিভ টিউব, সেটার মধ্যেও কিন্তু নিউক্লিয়াস থাকছে না। আর আমাদের ক্ষেত্রে, হিউম্যানসদের ক্ষেত্রে ম্যাচিওর আরবিসির মধ্যেও থাকছে না। নাম্বারের কথা যদি বলি, সার্টেন সেলস পোজেস 2 নিউক্লিয়াই, যেটা বললাম যে মোস্টলি একটা থাকে, বাট কিছু কিছু ক্ষেত্রে দুটোও থাকতে পারে। প্রথমেই পেয়ে গেছিলাম প্যারামেশিয়াম, একটা ম্যাক্রো থাকবে, একটা মাইক্রো থাকবে। তো প্যারামেশিয়াম এগুলো, এটা কিন্তু একটা সাইন্টিফিক নেম, তাই জন্য ইটালিক্সে লেখা হয়েছে। তোমরা যখন লিখবে অবশ্যই ওটাকে আন্ডারলাইন করবে। আমরা তো লেখার সময় ইটালিক্স সাচ ওরকম করতে পারি না, ইট ইজ এ রুল যে আমরা ওটা আন্ডারলাইন করব। হেপাটোসাইট যেটা লিভারে থাকে, অ্যান্ড কন্ড্রোসাইট যেটা থাকছে কার্টিলেজে, ঠিক আছে, হেলদি কার্টিলেজ যেগুলো, সেখানেই কন্ড্রোসাইট থাকে। তো এদের ক্ষেত্রে দেখা যায় দুটো করে নিউক্লিয়াস। আচ্ছা, দুটো করে নিউক্লিয়াস যখন হবে, যে মোর দ্যান 1 নিউক্লিয়াস, সেটাকে কিন্তু আমরা নিউক্লিয়াই বলবো। দিস ইজ দ্য প্লুরাল ফর্ম, ঠিক আছে, ওকে।
মোর দ্যান 2 নিউক্লিয়াই ক্যান অলসো বি প্রেজেন্ট, যেমন ওপালিনা, ভাউচেরিয়া অ্যান্ড পলিক্যারিওসাইটস। পলিক্যারিওসাইটস হচ্ছে ক্যারিয়ন কথাটা থেকে আমরা নিউক্লিয়াস বুঝতে পারি। পলি মানে মোর দ্যান 2 বা 3 এরকম। তো পলিক্যারিওসাইট মানে হচ্ছে যেই সেলগুলোতে ইট কনসিস্টস অফ মোর দ্যান 2 নিউক্লিয়াই। যেমন বিএম মানে হচ্ছে এক্ষেত্রে বোন ম্যারো, এই বিএম মানে হচ্ছে বোন ম্যারো। আমাদের যে বোন ম্যারো থাকে সেই বোন ম্যারোর মধ্যে কিছু সেলস থাকছে যাদেরকে পলিক্যারিওসাইটস বলছে। কেন? কারণ তাদের মধ্যে মোর দ্যান 2 নিউক্লিয়াই থাকে। ওকে, সিনসাইশিয়াল সেলস অ্যান্ড সিনোসাইট। সিনসাইশিয়াল সেলস কিরকম? মাল্টিনিউক্লিয়েটেড সেলস ইন অ্যানিমালস। এই যে বললাম পলিক্যারিওসাইটস, তাহলে এটা প্লান্টসেও থাকতে পারে, অ্যানিমালসেও থাকতে পারে। যদি সেটা অ্যানিমালসে থাকে তাদেরকে বলবো সিনসাইশিয়াল সেলস, আর যদি সেটা প্লান্টসে থাকে সেটাকে বলবো সিনোসাইটস। সিনসাইশিয়াল সেলস যেটা, সেটা কেন তৈরি হচ্ছে? ফর্মড ডিউ টু দ্য লস অফ সেল বাউন্ডারিজ ডিউরিং দ্য ডেভেলপমেন্ট। সেল বাউন্ডারি বা সেল মেমব্রেন যেটা তৈরি হয় ডিউরিং দ্য ডেভেলপমেন্ট, সেটা যাতে যদি ঠিকঠাক ফর্ম করতে না পারে তখনই কিন্তু দেখা যায় যে ধরো দুটো সেল এরকম ভাবে তৈরি হচ্ছিল, একটার মধ্যে এরকম দুটো নিউক্লিয়াস তৈরি হয়েছে। এবার জেনারেলি কি এটা আস্তে আস্তে কেটে যাবে, তো দুটো আলাদা আলাদা সেল তৈরি হবে কন্টেইনিং দুটো আলাদা আলাদা নিউক্লিয়াস। এবার যদি কোনোভাবে এই বাউন্ডারিটা ঠিকঠাক করে ফর্ম করতে না পারে বা ক্লিভেজটা ঠিকঠাক করে না হয়, তখন কিন্তু দেখা যায় যে একটা সেলের মধ্যেই দুটো নিউক্লিয়াস চলে এসেছে বা মোর দ্যান 2 নিউক্লিয়াই চলে এসেছে। আর সিনোসাইটস কখন হচ্ছে? ফর্মড ডিউ টু দ্য র্যাপিড সেল ডিভিশন উইদাউট সাইটোকাইনেসিস, যেমন বললাম সাইটোকাইনেসিস না হওয়ার জন্য। এবার যদি স্ট্রাকচারের কথা বলি, স্ট্রাকচারে আমরা বেশ কিছু পার্ট দেখতে পাবো। প্রথমেই আসছে কি ক্যারিওথেকা বা ক্যারিওথিকা। এই থেকা মানে হচ্ছে বুঝে যাবে বাউন্ডারির কথা বলা হচ্ছে। তো ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, থেকা বা থিকা এটা মানে হচ্ছে বাউন্ডারি। তার মানে নিউক্লিয়াসের যে বাউন্ডারিটা ওটাকেই বলা হচ্ছে কি ক্যারিওথেকা। এটা আমরা প্রথমেই পড়েছি কি ডাবল মেমব্রেন একটা স্ট্রাকচার, তাহলে দুটো মেমব্রেন থাকবে। তার মধ্যে ইচ অফ দিস টু মেমব্রেনস, এরা প্রত্যেকে 60 to 90 অ্যাংস্ট্রম থিক হবে, হ্যাভিং পেরিনিউক্লিয়ার স্পেস ইন বিটুইন, যেটা 100 to 500 অ্যাংস্ট্রম হবে। ওকে, তো প্রত্যেকটা সেল মেমব্রেন মানে এরকম একটা রয়েছে, তার ভিতরে ধরো এরকম একটা রয়েছে। তো এই একটা সেল মেমব্রেন সেল মেমব্রেন বলছে নিউক্লিয়ার মেমব্রেন 60 to 90 অ্যাংস্ট্রম হচ্ছে। সিমিলারলি এটাও তাই, কিন্তু এদের মাঝখানের যে গ্যাপটা সেটাকেই বলা হচ্ছে কিন্তু পেরিনিউক্লিয়ার স্পেস, যেটা 100 to 500 অ্যাংস্ট্রম হতে পারে। আউটার মেমব্রেন ইজ কন্টিনিউয়াস উইথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ড রাইবোজোম। অলরেডি আমরা দেখেছি যে স্পেসিফিক্যালি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা, সেটা কিন্তু আউটার মেমব্রেন অফ নিউক্লিয়াসের সাথে কানেক্টেড থাকছে। Inner membrane is supported by a structure of uniform thickness which is fibrous lamella. যখন আমরা নিউক্লিয়াসের স্ট্রাকচারটা দেখবো, ওখানে দেখবো তার যে ইনার মেমব্রেনটা সেটার সাথে কিন্তু একটা ফাইব্রাস ল্যামেলা তোমার কানেক্টেড থাকে, যেটা ওকে কিছুটা স্ট্রাকচারাল সাপোর্ট দেয়। নিউক্লিয়ার পোর জিনিসটা কিরকম? এই যে, তো এখানে যদি আমরা দেখি যে দুটো মেমব্রেন রয়েছে, আউটার মেমব্রেন আর তার ভিতরে এই রেড কালার যেটা, দ্যাট ইজ ইনার মেমব্রেন। দুটোর মাঝখানে যে স্ট্রাকচারটা সেটাকে বলা হচ্ছে পেরিনিউক্লিয়ার স্পেস। এবার এই যে নিউক্লিয়ার পোর, এরা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার। কেন? কারণ এই নিউক্লিয়ার পোর্স এর থ্রুতে কিন্তু সাবস্টেন্সেস এন্টার বা এক্সিট করতে পারে। এবারে নিউক্লিয়ার পোরেরও একটা স্পেসিফিক স্ট্রাকচারাল কনফিগারেশন আমরা একটু দেখে নেব। তার আগে বলে রাখি, এই যে নিউক্লিয়ার ল্যামিনা যেটা ব্লু কালারের, এটা কিন্তু ওকে, যেটা বললাম ফাইব্রাস ল্যামেলা, ওকে একটা স্ট্রাকচারাল সাপোর্ট দিচ্ছে। তো এবার যদি দেখি নিউক্লিয়ার পোরের যে স্ট্রাকচারটা কিরকম, অক্টাগোনাল পোর্স মানে 8টা হ্যান্ড থাকে, অক্টাগোনাল পোর্স লাইন্ড বাই অ্যানিউলি, যেটাকে হলো সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার বলছে, অ্যান্ড পোর্স অ্যান্ড অ্যানিউলাস টুগেদার ফর্ম আ পোর কমপ্লেক্স। তাহলে মেনলি আমরা কি পাচ্ছি,
অ্যানিউলাস পাচ্ছি, যেটা একটা হলো সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার, যেটাকে আমরা 8টা আর্ম দিয়ে দেখব গার্ড করা রয়েছে। অ্যান্ড পোরস অ্যান্ড অ্যানিউলাস, এই দুটোকে একসাথে বলা হচ্ছে কি পোর কমপ্লেক্স। মানে এই অ্যানিউলি যেটা প্লুরাল ফর্ম আর অ্যানিউলাস হচ্ছে সিঙ্গুলার ফর্ম, এদের থ্রুতেই কিন্তু অ্যাকচুয়ালি সাবস্টেন্সগুলো এদিক ওদিক যেতে পারছে এবং তাদেরকে একটা স্ট্রাকচারাল কনফিগারেশন দিচ্ছে বা স্ট্রাকচারটা দিচ্ছে হচ্ছে বাইরের এই অক্টাগোনাল যে একটা স্ট্রাকচার সেটা। এই দুটোকে একসাথে আমরা বলছি পোর কমপ্লেক্স। নিউক্লিওপ্লাজমিন কি আ প্রোটিন প্রেজেন্ট ইন নিউক্লিয়ার পোর। নিউক্লিয়ার পোরে একটা স্পেসিফিক প্রোটিন থাকছে ফেসিলিটেটিং দ্য এক্সচেঞ্জ অফ ম্যাক্রোমলিকিউলস বিটুইন দ্য নিউক্লিয়াস অ্যান্ড সাইটোপ্লাজম। তাহলে এক্ষুনি যেটা বললাম যে আমাদের নিউক্লিয়ার পোরটা মেইনলি কিসে হেল্প করছে, ওই সাবস্টেন্স গুলোকে এন্টার করাতে বা এক্সিট করাতে। এবার কিছু ম্যাক্রোমলিকিউলস যদি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ওরা কারোর একটা হেল্প চায় এই ট্রান্সপোর্টটা করিয়ে দেওয়ার জন্য বা যাতে ট্রান্সপোর্টেশনটা হয় ঠিকভাবে। সেখানে এই নিউক্লিওপ্লাজমিন একটা প্রোটিন হেল্প করছে উইচ ইজ প্রেজেন্ট ইন দিস নিউক্লিয়ার পোর রিজিয়ন। নেক্সট চলে আসছে কি নিউক্লিওপ্লাজম, যেটা ধরো আমরা পড়েছিলাম সাইটোপ্লাজম থাকছে একটা গোটা সেলের মধ্যে, ঠিক তেমনি নিউক্লিওপ্লাজম কোনটা, ট্রান্সপারেন্ট সেমি ফ্লুইড গ্র্যানিউলার অ্যাসিডোফিলিক ম্যাট্রিক্স উইদিন দ্য নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের মধ্যে, এই পুরো নিউক্লিয়াসের মধ্যে যে হালকা সেমি ফ্লুইড অ্যাসিডোফিলিক, আচ্ছা অ্যাসিডোফিলিক কেন বলা হচ্ছে, কারণ এর নেচারটা হালকা অ্যাসিডিক হয়, তো এই জন্য এটাকে অ্যাসিডোফিলিক বলা হচ্ছে, বা অ্যাসিডের সাথে ওর একটা অ্যাফিনিটি রয়েছে, অ্যাসিডকে ভালোবাসে, তো এই জন্য অ্যাসিডোফিলিক বলা হচ্ছে। এবং কিছু কিছু ছোট ছোট গ্র্যানিউলস থাকছে, রাইবোজোমস থাকছে, তাই জন্য স্ট্রাকচারটা এরকম, যেটাকে আমরা বলছি নিউক্লিওপ্লাজম। অলসো নোন অ্যাজ ক্যারিওলিম্ফ, যেহেতু ক্যারিয়ন মানে নিউক্লিয়াসের ভিতরে থাকছে, ক্যারিওলিম্ফ, ক্যারিওপ্লাজম বলা হয় বা নিউক্লিয়ার স্যাপও বলা হয়। ইট কন্টেইনস ডিএনএ, আরএনএ, এনজাইমস, বিভিন্ন রকমের ডিএনএ আরএনএ পলিমারেজ, যেগুলো তোমার ডিএনএ আরএনএ তৈরি করতে হেল্প করছে, নিউক্লিওসাইড ফসফোরাইলেজ, হিস্টোন প্রোটিন, ফসফোপ্রোটিন, মিনারেলস বিভিন্ন রকম, এগুলো প্রত্যেকেই কিন্তু নিউক্লিওপ্লাজমের মধ্যে থাকছে। এরপরে যেটা আসছে, নিউক্লিয়াসের মধ্যে আরেকটা ছোট্ট গোল মতন জিনিস থাকছে, খুব ইম্পর্টেন্ট, নিউক্লিওলাস, অ্যান্ড ইট ওয়াজ ডিসকভার্ড বাই ফন্টানা। নন মেমব্রেনাস স্ট্রাকচার উইথ 4 ডিস্টিংক্ট পার্টস। আমরা যদি নিউক্লিওলাসটাকে যদি একদম ম্যাগনিফাই করে দেখি, আমরা মেইনলি 4টে ডিস্টিংক্ট আলাদা আলাদা পার্টস দেখতে পাবো। কিরকম, একটাকে বলা হচ্ছে অ্যামরফাস পোর্শন, যেটা কোনো মরফাস হচ্ছে যার একটা মরফোলজি রয়েছে, একটা পার্টিকুলার স্ট্রাকচার রয়েছে, অ্যামরফাস হচ্ছে যার নেই। তাহলে দিস ইজ দ্য ম্যাট্রিক্স অফ দ্য নিউক্লিওলাস, মানে অনেকটাই নিউক্লিওপ্লাজম থাকছে নিউক্লিয়াসের মধ্যে, আর এই অ্যামরফাস পোর্শন যেটা, সেটা হচ্ছে নিউক্লিওলাসের মধ্যে যে ম্যাট্রিক্সটা, সেটা হচ্ছে অ্যামরফাস পোর্শন। গ্র্যানিউলার পোর্শন কেন, কারণ এইখানেও ছোট ছোট গ্র্যানিউলস থাকবে, কনসিস্টস অফ গ্র্যানিউলস হুইচ আর মেড আপ অফ আরএনএ অ্যান্ড প্রোটিন। ছোট ছোট গ্র্যানিউলস যেগুলো থাকছে নিউক্লিওলাসের মধ্যে, তাদের বলা হচ্ছে গ্র্যানিউলার পোর্শন। এরপরে দুটো পাই, একটা হচ্ছে ফাইব্রিলার আর একটা হচ্ছে ক্রোমাটিন। ফাইব্রিলার পোর্শনকে আলাদা আরেকটা নামে আমরা ডাকতে পারি, সেটা হচ্ছে নিউক্লিওলেমা, উইচ কনসিস্টস অফ থিন ফাইব্রিলস। ছোট ছোট ফাইবারের মতন স্ট্রাকচার থাকে, যার জন্য এদেরকে বলা হয় ফাইব্রিলস, একদম থিন পার্টিকলস যে মানে স্ট্রাকচার যেহেতু। তো এরাও থাকছে নিউক্লিওলাসের মধ্যে। এছাড়া থাকবে কি ক্রোমাটিন, মেড আপ অফ 2 টাইপস অফ ক্রোমাটিনস। একটা হচ্ছে পেরিনিউক্লিওলার, যেটা মেইনলি হেটারোক্রোমাটিন, আর ইন্ট্রানিউক্লিওলার যেটা, সেটা হচ্ছে ইউক্রোমাটিন। এটা হচ্ছে ইউক্রোমাটিন, আর এটা মেইনলি হচ্ছে তোমার হেটারোক্রোমাটিন। এই 2 টাইপস অফ ক্রোমাটিন কিন্তু আমাদের নিউক্লিওলাসের মধ্যে থাকে। এটা থাকছে পেরিফেরির দিকে, তাই জন্য পেরিনিউক্লিওলার, আর এই ইউক্রোমাটিন যেটা, সেটা ভিতরের দিকে থাকছে, তাই জন্য ইন্ট্রানিউক্লিওলার ক্রোমাটিন। তাহলে এই যে 4টে পোর্শন, এই 4টে পোর্শন নিয়ে একটা গোটা নিউক্লিওলাস কিন্তু তৈরি হয়। ক্রোমাটিন ফাইবার্স ক্যান বি সিন অনলি ডিউরিং ইন্টারফেস, কেননা তারপরে আমরা দেখতে পাবো এগুলো কিন্তু ক্রোমোজোমে কনভার্টেড হয়। কি করে, বাই দ্য প্রসেস অফ কন্ডেনসেশন। যখন ওগুলো কন্ডেন্সড হয়, তারপরে
ওগুলো ক্রোমোজোমে কনভার্টেড হয়, ক্রোমোজোমে কনভার্টেড হয়, ক্রোমোজোম, হ্যাঁ। তো তারপরে ওগুলো সেল ডিভিশনের মধ্যে দিয়ে এগোতে থাকছে। তো তার আগে অবধি ইন্টারফেজে যখন রেস্টিং ফেজ রয়েছে তখন কিন্তু ওগুলো ক্রোমাটিন ফাইবার্স থাকছে, মেড আপ অফ নিউক্লিক অ্যাসিড, সেটা ডিএনএ বা আরএনএ হতে পারে, আর তার সাথে প্রোটিন থাকবে। অন দ্য বেসিস অফ দেয়ার স্টেনিং প্রপার্টিস, মানে কিরকম স্টেন নিচ্ছে, আমরা কোনো একটা কিছু দেখতে গেলে মাইক্রোস্কোপে আমাদের একটা স্টেনার দিতে হয়, তা না হলে আমরা ওটা ঠিক করে দেখতে পাবো না। তো কিরকম স্টেন নিচ্ছে, খুব ডার্ক কালার নাকি হালকা কালার, সেই প্রপার্টির উপর মেনলি ডিপেন্ড করে কিন্তু আমরা ক্রোমাটিন ফাইবারকে দুটো ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে ইউক্রোমাটিন, নামটা এক্ষুনি তোমরা শুনলে, আর একটা হচ্ছে হেটারোক্রোমাটিন। ইউক্রোমাটিনটা কিন্তু লাইট স্টেন নেয় অ্যান্ড অফ ডিফিউজড অ্যাপিয়ারেন্স, একটু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর হেটারোক্রোমাটিনটা ডার্ক স্টেইন, তাই জন্য কনডেন্সড অবস্থায় রয়েছে, মানে বুঝতে, মানে এরকম অনেকটা বলতে পারো, কনডেন্সড মানে এক জায়গায় অনেকটা কনডেন্সড অবস্থায় রয়েছে, তার জন্য ওটা অনেকটা ডার্ক কালার শো করছে। আর এই ইউক্রোমাটিন যেটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তো একটা লাইট অ্যাপিয়ারেন্স নিয়ে আছে। ইট কন্টেইনস রিলেটিভলি লার্জার অ্যামাউন্ট অফ ডিএনএ, কে ইউক্রোমাটিনে, আর হেটারোক্রোমাটিনে আরএনএ বেশি থাকে, ডিএনএটা কম থাকে। ইউক্রোমাটিন ইট রেপ্লিকেটস ডিউরিং দ্য আর্লি এস ফেজ, আর্লি স্টেজ অফ এস ফেজ। এস ফেজ হচ্ছে সিনথেসিস ফেজ, যেটা আমাদের সেল ডিভিশনের সময় আমরা পড়বো। তো এই এস ফেজে কিন্তু মেইনলি ডিএনএটা রেপ্লিকেটেড হয়, আর এই ইউক্রোমাটিন যেটা সেটা রেপ্লিকেট করছে আর্লি স্টেজ অফ এস ফেজ, আর এই হেটেরোক্রোমাটিনটা ডিউরিং দ্য এন্ড অফ এস ফেজ, মানে এন্ড স্টেজ অফ এস ফেজ। তো মোটামুটি ডিএনএ কিন্তু পুরোপুরি এস ফেজের মধ্যেই পুরোটা রেপ্লিকেটেড হচ্ছে, মানে ওদের নাম্বার অফ ডিএনএটা বেড়ে যাচ্ছে, ইনক্রিজড হচ্ছে। ইট ইজ স্টেবল অ্যান্ড নট ইনফ্লুয়েন্সড বাই আদার ফ্যাক্টরস, কিন্তু এগুলো কিন্তু অ্যাফেক্টেড হয়, যেমন টেম্পারেচার, সেক্স মানে মেল না ফিমেল, এজ অফ প্যারেন্টস, এটার উপরে ডিপেন্ড করছে যে অফস্প্রিং এর মধ্যে হেটেরোক্রোমাটিন কিরকম কি হবে না হবে। ইউক্রোমাটিনের সেরকম কোনো ক্লাসিফিকেশন নেই, বাট হেটারোক্রোমাটিনের মধ্যে রয়েছে, একটাকে আমরা বলছি কনস্টিটিউটিভ, আরেকটাকে বলা হচ্ছে ফ্যাকাল্টেটিভ। কনস্টিটিউটিভ কোনটা? ফাউন্ড প্রক্সিমাল টু সেন্ট্রোমিয়ার and are constant and serve as chromosome marker। তাহলে ক্রোমোজোম মার্কার টার্মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোনটা? কনস্টিটিউটিভ হেটারোক্রোমাটিন, যেটা সেন্ট্রোমিয়ারের কাছে থাকে। সেন্ট্রোমিয়ার কোনটা? যদি আমরা দুটো আর্ম বলি, একটা হচ্ছে পি আর্ম, আরেকটা হচ্ছে কিউ আর্ম, আরেকটা হচ্ছে কিউ আর্ম, এই দুটো যেখানে জয়েন্ট অবস্থায় থাকছে সেটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। তো এই সেন্ট্রোমিয়ারের কাছে যেই হেটারোক্রোমাটিন গুলো থাকছে তারা হচ্ছে কনস্টিটিউটিভ হেটারোক্রোমাটিন, এবং তাদেরকে বলা হচ্ছে কি ক্রোমোজোম মার্কার। আর ফ্যাকাল্টেটিভ কোনটা? ফ্যাকাল্টেটিভ হচ্ছে হাইলি রিপিটেটিভ অ্যান্ড দে আর অলসো কল্ড স্যাটেলাইট ডিএনএ। এখান থেকে কিন্তু এই যে দুটো শর্ট কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, ঠিক আছে। আর ইউক্রোমাটিন হচ্ছে দে কন্টেইন মোর জিনস, বেশি ডিএনএ রয়েছে, বেশি জিনস রয়েছে, দ্যাটস ওয়াই দিজ আর মোর অ্যাক্টিভ। আর হেটারোক্রোমাটিনে লেস জিন থাকে, ডিএনএ কম রয়েছে, জিনও কম রয়েছে, এবং লেস অ্যাক্টিভ তারা। তো এই স্ট্রাকচারটা আমরা অলরেডি দেখে নিয়েছি, যে পেরিনিউক্লিয়ার স্পেস তো দেখে নিলাম, রাইবোজোম অ্যাটাচড থাকছে, এই যে ছোট ছোট গ্রিন যে বল লাইক স্ট্রাকচার সেগুলো হচ্ছে রাইবোজোম। ডিএনএ থাকছে ক্রোমাটিন ফাইবার্স গুলোর মধ্যে, আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটার সাথে কানেক্টেড রয়েছে। এবার যদি ফাংশন বলি, দে কোঅর্ডিনেট অ্যাক্টিভিটিস অফ ডিফারেন্ট পার্টস অফ দ্য সেল, বা ডিফারেন্ট সেল অর্গানেলস এর মধ্যে যে কোঅর্ডিনেশন, এই ব্যাপারটা পুরোটা ওরা মেনটেন করে, কে? নিউক্লিয়াস। ডিএনএ রেগুলেটস প্রোটিন সিনথেসিস, অবভিয়াসলি তাই, কারণ রাইবোজোম থাকছে তো প্রোটিন সিনথেসিস, আর ডিএনএ না থাকলে প্রোটিন সিনথেসিস হবে না, ডিএনএ না থাকলে আরএনএ হচ্ছে না, আরএনএ না থাকলে প্রোটিন হচ্ছে না। তো আলটিমেটলি ডিএনএটাই বলতে পারো একদম মেজর একটা জিনিস, যেখান থেকে আমরা আলটিমেটলি প্রোটিন পাবো। ডিটারমাইন্স সেক্স অফ অ্যান অফস্প্রিং, এক্স ওয়াই এর উপর ডিপেন্ড করছে, যদি দুটো এক্স থাকে এটা হয়ে যাবে ফিমেল, আর যদি একটা এক্স একটা ওয়াই থাকে এটা হয়ে যাবে কে? মেল। তো এটার উপর ডিপেন্ড করছে। অ্যান্ড ট্রান্সফার্স প্যারেন্টাল ক্যারেক্টার্স টু অফস্প্রিং,
আমরা জানি যে আমরা অনেক সময় বলে থাকি যেটা তো আমি আমার বাবার থেকে পেয়েছি, এটা আমি আমার মায়ের থেকে পেয়েছি। তো এই যে কিছু কিছু ক্যারেক্টার্স, সেটা ফিজিক্যাল কিছু ক্যারেক্টার্স হতে পারে, সেটা ইন্টারনাল কিছু ক্যারেক্টার্সও হতে পারে। কেউ ধরো তার বাবা বা মা খুব ভালো গান গাইতেন, তাদের যিনি ছেলে বা মেয়ে হয়েছেন তিনিও ইনবর্ন মানে বাই বার্থ খুব ভালো তার গানের গলা, তারপরে সে হয়তো শিখেছে। কিন্তু এই যে ক্যারেক্টার্সটা, এটা কিন্তু ইন্টারনাল ক্যারেক্টার্স, বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে না। তো এইরকম কিছু ক্যারেক্টার্স কিন্তু ফ্রম দ্য প্যারেন্টস টু দ্য অফস্প্রিং চলে আসে। এরপরে যেটা আমরা পেয়েছিলাম ক্রোমোজোম, এখানে কিন্তু আমরা যেটা পেলাম এই ফাংশনের মধ্যে ক্রোমোজোমেরও কিছু ফাংশন দিয়ে দেওয়া হয়েছে যে ডিটারমাইন্স সেক্স। এটা কিন্তু নিউক্লিয়াস ডিটারমাইন করে না, এটা ক্রোমোজোম ডিটারমাইন করে। ঠিক আছে, তো ক্রোমোজোমের কথাটা এখানে এবার বলা যাক। ক্রোমোজোমকে প্রথম ডিসকভার করেছিলেন কি? ডাব্লিউ ফ্লেমিং। গ্যামেটস কন্টেইন ওয়ান কমপ্লিট সেট অফ ক্রোমোজোম, তাদেরকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড। আর যখন সেটা টু সেটস অফ ক্রোমোজোম হয়ে যায় তখন সেটাকে বলা হয় ডিপ্লয়েড। এবার কিরকম, আমাদের যে বডি সেল মানে সোমাটিক সেল যেগুলো আমরা বলি, তাদের মধ্যে কিন্তু ডিপ্লয়েড নাম্বার অফ সেলস রয়েছে বা ডিপ্লয়েড সেল রয়েছে, যেটা আমাদের ক্ষেত্রে ফর হিউম্যান বিং এটা হচ্ছে 46 অ্যালং উইথ দ্য সেক্স ক্রোমোজোম, মানে 23 পেয়ার্স যেটাকে আমরা বলি। কিন্তু গ্যামেটস যেগুলো ফিমেল গ্যামেট বা মেল গ্যামেট মানে ওভাম বা স্পার্ম, তাদের মধ্যে কিন্তু এটা এন নাম্বারস অফ থাকে, মানে কি তার ঠিক হাফ হয়ে যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে নর্মাল কন্ডিশন। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এর এক্সেপশন অবভিয়াসলি দেখা যায়, তার জন্য কিছু কিছু ডিসঅর্ডারও হয়, বাট এটা হচ্ছে নর্মাল কন্ডিশন। তো হ্যাপ্লয়েড হচ্ছে যখন এন নাম্বার অফ ক্রোমোজোম থাকছে, আর এটাই যখন দুটো সেটে থাকে তখন তাকে বলা হয় ডিপ্লয়েড, যেটা আমাদের সোমাটিক সেলসে দেখা যায়। মিনিমাম ক্রোমোজোম বিয়ারিং অর্গানিজম হচ্ছে হ্যাপ্লোপ্যাপাস গ্রাসিলিস, নামটা মনে রাখতে হবে। আর সাইন্টিফিক নেম আলাদা আলাদা, দুটো কিন্তু আলাদা আলাদা ভাবে আন্ডারলাইন করতে হবে। আর ম্যাক্সিমাম দেখা যায় ওফিওগ্লসম রেটিকুলেটাম, একটা মিনিমাম একটা ম্যাক্সিমাম। নাও স্ট্রাকচার, এখানে আমরা কয়েকটা কনস্ট্রিকশন দেখতে পাবো। কনস্ট্রিকশন মানে কিরকম না, একটা খাজ মতন দেখতে পাবো, এইটাকে আমরা বলতে পারি একটা কনস্ট্রিকশন, এটাকে আমরা বলতে পারি একটা কনস্ট্রিকশন। তো এর মধ্যে একটা হতে পারে প্রাইমারি, তারপর আমরা দেখবো সেকেন্ডারিও হতে পারে। প্রাইমারি হচ্ছে একদম যেটা প্রাইমারি মানে যেটা থাকে, তাহলে নন স্টেইনেবল রিজিয়ন অ্যাট আ স্পেসিফিক রিজিয়ন। এই রিজিয়নটা নন স্টেইনেবল মানে স্টেইন করা যায় না, ওকে কোনো কালার দেওয়া যায় না, এবং একটা পার্টিকুলার জায়গাতেই এই কনস্ট্রিকশনটা থাকবে। সেন্ট্রোমিয়ারটা কিন্তু এই প্রাইমারি কনস্ট্রিকশনে থাকে। সেন্ট্রোমিয়ার কোনটা? সেন্ট্রোমিয়ার হচ্ছে এই যে প্রাইমারি কনস্ট্রিকশনের যে পার্টটা, এই প্রাইমারি কনস্ট্রিকশনের মধ্যে কিন্তু সেন্ট্রোমিয়ারটা থাকে, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ ও একটা মানে জয়নিং পয়েন্ট বা জয়নিং রিজিয়ন হিসেবে কাজ করছে, এই দুটোকে জয়েন করিয়ে রেখেছে। এবার একটা ক্রোমোজোমের মধ্যে যে দুটো আলাদা আলাদা পার্ট থাকছে তাদেরকে বলা হচ্ছে ক্রোমাটিড। যদি একটা একটা পার্টিকুলার হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে থাকে তাদেরকে বলা হচ্ছে কি সিস্টার ক্রোমাটিড। জাস্ট এখন এই ক্রোমোজোম সম্পর্কে এই জিনিসটা জেনে রাখো যে সিস্টার ক্রোমাটিড এদেরকে বলা হয়। ওকে, পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট অফ সিস্টার ক্রোমাটিড, এই যে সিস্টার ক্রোমাটিড আমরা দেখতেই পাচ্ছি, এই যে সিস্টার ক্রোমাটিড দুটোকে অ্যাটাচড অবস্থায় রেখেছে। অ্যান্ড অলসো অফ মাইটোটিক স্পিন্ডল ফাইবার্স, যখন সেল ডিভিশনটা হয় তখন কিন্তু মাইটোটিক স্পিন্ডল ফাইবার এই সেন্ট্রোমিয়ার রিজিয়নে অ্যাটাচড থাকে। তারপরে দুজন আলাদা আলাদা দুটো পোলসে ক্রোমাটিড চলে যাচ্ছে, সেগুলো ওই মাইটোটিক ফাইবার্স এর থ্রুতে এগুলো জয়েন্ট থাকে। হেল্পস দ্য ক্রোমোজোম টু মুভ ডিউরিং অ্যানাফেজ, দুটো আলাদা আলাদা পোল, যদি আমি নর্থ পোল সাউথ পোল বলি, মানে নর্থ পোল সাউথ পোল তো ওরকম হয় না, বাট এখানে একটা সেন্ট্রিওল থাকছে, এখানে একটা সেন্ট্রিওল থাকছে, দুজন দুই দিকে দুটো পোলসের দিকে চলে যাচ্ছে, এবং তখনও কিন্তু জয়নিংটা থাকছে এই সেন্ট্রোমিয়ারের থ্রুতে। আচ্ছা, এবার আমরা দেখে নেব কি যে ক্রোমোজোমের কয়েকটা টাইপ হতে পারে, মানে বেসড অন দ্য প্রেজেন্স অফ সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমকে আমরা মেনলি চারটে পার্টে ডিভাইড মানে চারটে ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি।
একটাকে বলা হচ্ছে কি মেটাসেন্ট্রিক, যেটা দেখতে অ্যাজ ইফ অনেকটা ভি এর মতন। তখন দেখা যাবে সেন্ট্রোমিয়ারটা একদম সেন্টারে রয়েছে। দুটো যদি দেখো একদম কিন্তু সেন্টারে রয়েছে, যার জন্য অনেকটা মনে করা হয় এরকম ভি এর মতন দেখতে লাগছে। নেক্সট বলা হচ্ছে এল শেপ, যেটা হচ্ছে সাব মেটাসেন্ট্রিক, যেটা সেন্টারের থেকে যে কোনো একটা পোলসের দিকে একটুখানি ডিসলোকেটেড হয়ে গেছে, একটু সরে গেছে। তারপরেরটাকে বলা হচ্ছে কি অ্যাক্রোসেন্ট্রিক, যেটা কিনা অনেকটা জে শেপড, মানে অনেকটাই সেন্টার থেকে সরে গেছে টুয়ার্ডস দ্য এন্ড বা টুয়ার্ডস দ্য পোল, যে কোনো একটা পোলসের দিকে হতে পারে। আর লাস্ট হচ্ছে আইস শেপ, যেটাকে বলা হচ্ছে টেলোসেন্ট্রিক, মানে একদম টেলোমিয়ারে চলে গেছে। টেলোমিয়ার মানে কি একদমই এন্ড পার্ট, যেটা টেল পোর্শন যেটা, সেটাকেই বলা হচ্ছে টেলোমিয়ার। তো এই শেপটাকে বলা হচ্ছে, আই শেপটাকে বলা হচ্ছে কি টেলোসেন্ট্রিক, যেহেতু একদম টেলোমিয়ারে চলে গেছে। এবার এই স্যাটেলাইট, যেটা স্যাটেলাইটের পোর্শনটা কখন আসে, আচ্ছা তার আগে আমাদের জেনে নিতে হবে কি কাইনেটোকোর। কাইনেটোকোরটা হচ্ছে একটা প্রোটেনিশিয়াস ডিস্ক অ্যাটাচড টু দ্য সেন্ট্রোমেরিক ক্রোমোজোম। তাহলে যেই ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার থাকছে, ম্যাক্সিমাম ক্রোমোজোমেই থাকে, সেখানে কিন্তু একটাই কাইনেটোকোর, ঠিক তার পাশে এরকম একটা প্রোটেনিশিয়াস একটা বলতে পারো লেয়ার মতন থাকছে। এই পোর্শনটাকে বলা হচ্ছে কি কাইনেটোকোর। ইচ ইন ক্রোমাটিড, প্রত্যেকটা দুটো ক্রোমাটিডে দুটো, মানে একটা ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড, প্রত্যেকটা ক্রোমাটিডেই একটা করে কাইনেটোকোর থাকছে। পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট অফ মাইক্রোটিউবিউলস অ্যাট মেটাফেজ। অ্যাকচুয়ালি এই সেন্ট্রোমিয়ার যদি থাকে, তার পাশে এরকম ভাবে একটা কাইনেটোকোর থাকছে। স্পিন্ডল ফাইবার গুলো এই কাইনেটোকোরের সাথে থ্রুতে এসে সেন্ট্রোমিয়ারের সাথে কিন্তু অ্যাটাচড থাকছে। এটা গেল হচ্ছে এতক্ষণ প্রাইমারি কনস্ট্রিকশনে কি কি থাকবে এবং তার কি কি স্ট্রাকচার। এরপর প্রাইমারি বাদ দিয়ে সেকেন্ডারি কনস্ট্রিকশনও থাকতে পারে, তাদেরকে আমরা বলবো কি সেকেন্ডারি কনস্ট্রিকশন 1, যেটা সেটাকে আমরা বলবো নর বা নিউক্লিওলার অর্গানাইজার। এই যে স্যাটেলাইটটা যেটা দেখতে পাচ্ছ, তার ঠিক নিচে দেখো একটা কিন্তু বেশ বড়, মানে ভালো রকম একটা কনস্ট্রিকশন হয়েছে। এটাকে আমরা বলতে পারি সেকেন্ডারি কনস্ট্রিকশন 1, যার সাথে স্যাটেলাইটের একটা অ্যাটাচমেন্ট থাকবে। প্রাইমারিটা কোনটা, যেখানে সেন্ট্রোমিয়ারটা রয়েছে। The part beyond it is called satellite. Chromosome bearing satellite is called sat chromosome. কেন? কারণ সেকেন্ডারি কনস্ট্রিকশন সব ক্রোমোজোমে থাকবে সেরকম কোনো মানে নেই, যদি থাকে সেটাকে আমরা বলবো স্যাট ক্রোমোজোম। এবার এই স্যাটের ফুল ফর্ম হচ্ছে সাইনি অ্যাসিড থাইমোনিউক্লিনিকো, এই টার্মটা কিন্তু লাগে আমাদের। It contains genes for synthesis of rRNA. rRNA মানে কি রাইবোজোমাল আরএনএ এর জন্য আরএনএ সিনথেসাইজ করতে যে জিনস গুলো দরকার হয়, সেগুলোই থাকছে এই সেকেন্ডারি কনস্ট্রিকশন 1 এ। এর পরেও যদি কোনো অ্যাডিশনাল কনস্ট্রিকশন থাকে, যেটা এখানে অ্যাজ সাচ শো করেনি, এখানে জাস্ট সেকেন্ডারি অবধি দেখিয়েছে, মানে সেকেন্ডারি 1 অবধি দেখিয়েছে। তো যদি আরো কোনো কনস্ট্রিকশন থাকে, সেটাকে আমরা অ্যাডিশনাল কনস্ট্রিকশন বলবো, বাট এটা নট নেসেসারিলি যে থাকতেই হবে। টেলোমিয়ার কোনটাকে বলছি, একদম এন্ড অফ ক্রোমোজোমস কন্টেইনিং হেটারোক্রোমাটিন। তাহলে হেটারোক্রোমাটিন থাকছে মেইনলি কিন্তু এই টেলোমিয়ার রিজিয়নে, মানে আউটার পোর্শনটাতে। আর ভিতরের দিকে থাকবে ইউক্রোমাটিন, মানে সেন্ট্রোমিয়ার এইসব পোর্শনে থাকবে ইউক্রোমাটিন। ইট প্রিভেন্টস আদার এন্ডস অফ ক্রোমোজোমস টু স্টিক উইথ ইট। কেন এটা থাকছে, কারণ দেখা গেল দুটো ক্রোমোজোম পাশাপাশি রয়েছে, এই ধরো দুটো ক্রোমোজোম পাশাপাশি রয়েছে, একটার সাথে আরেকটা, একটা সেলের মধ্যে তো অনেক জায়গা নেই, তো একটার সাথে আরেকটার টেলোমিয়ার অ্যাটাচড হয়ে গেল, এন্ডিংটা অ্যাটাচড হয়ে গেল, তো সেটা যাতে না হয় তাই জন্য টেলোমিয়ার হেল্প করছে। তো এই এত দূর অব্দি গেল আমাদের নিউক্লিওলাস এবং তার ভিতরে যে একটা মেন পোর্শন হুইচ ইজ ক্রোমোজোম। এরপরে চলে আসছে কি প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম আমরা কোনটাকে বলি, পুরো সেলের ভিতরে, সেল বাউন্ডারির ভিতরে পুরো যে জিনিসটা থাকে, কন্টেইনিং নিউক্লিয়াস, মানে নিউক্লিওলাস তার ভিতরে থাকছে, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম অ্যান্ড আদার সেল অর্গানেলস, সবগুলোকে একসাথে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। এই টার্মটা দিয়েছিলেন প্রথম পার্কিনজি, এবং এই যে প্রোটোপ্লাজম, এটাকে ফিজিক্যাল বেসিস অফ লাইফ বলেছেন হাক্সলে। ইট ইজ দ্য লিভিং সাবস্টেন্স অফ দ্য সেল কন্টেনিং অল পার্টস অফ দ্য সেল, সবগুলোকে একসাথে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। মেড আপ অফ টু পার্টস, একটা হচ্ছে সাইটোপ্লাজম, একটা হচ্ছে নিউক্লিয়াস। সাইটোপ্লাজম কোনটা,
অকারিং বিটুইন প্লাজমা মেমব্রেন অ্যান্ড নিউক্লিয়াস। এই যদি প্লাজমা মেমব্রেনটা হয় আর নিউক্লিয়াসটা হয়, এর ভিতরের পুরো জায়গাটাই হচ্ছে সাইটোপ্লাজম, যার মধ্যে অন্যান্য সেল অর্গানেলস গুলো থাকে। এই সাইটোপ্লাজম টার্মটা দিয়েছেন কিন্তু স্ট্রেসবার্গার। আর সাইটোসল হচ্ছে ইট ইজ দ্য ফ্লুইড পার্ট, কারণ সাইটোপ্লাজমের মধ্যে তো শুধু ফ্লুইড থাকছে না, কিছু গ্র্যানিউলস থাকছে, অন্যান্য সেল অর্গানেলস থাকছে। তার মধ্যে যে ফ্লুইড পার্টটা বা সেমি ফ্লুইড পার্টটা, সেটাকে আমরা বলছি কি সাইটোসল। ফিজিক্যাল নেচার কিরকম হবে? দিস ইজ থিক, একটু হালকা গ্রেইশ কালার আর জেলি লাইক, মানে যেটা আমরা সেমি ফ্লুইড বলি। ট্রান্সলুসেন্ট ফ্লুইড, মানে পুরোপুরি ট্রান্সপারেন্টও না, ওপেকও না, ট্রান্সলুসেন্ট, হালকা হালকা দেখা যায়। এটার মধ্যে কিন্তু ব্রাউনিয়ান মুভমেন্ট দেখা যায়। ব্রাউনিয়ান মুভমেন্ট মানে এই যে সেল অর্গানেলস গুলো যে আলাদা আলাদা রয়েছে, এরা র্যান্ডামলি মানে যেখানে সেখানে যেতে পারে, মানে সেলটার ভিতরে যেখানে সেখানে যেতে পারে, কোনো পার্টিকুলার মুভমেন্ট নেই যে এটা এই দিকে যাবে, একটা নর্থে যাবে, একটা সাউথে যাবে, ওরকম কোনো না, র্যান্ডামলি এদের মধ্যে মুভমেন্ট দেখা যায়। এটাকে বলা হচ্ছে ব্রাউনিয়ান মুভমেন্ট, যেটা সাইটোপ্লাজমের মধ্যে হয়। টিন্ডাল এফেক্ট কোনটা? এই যে বলা হলো যেটা ট্রান্সলুসেন্ট ফ্লুইড, যার জন্য এখানে দেখা যায় যদি একটা কোনো লাইট রে এর মধ্যে যায়, এটা ওই লাইট রেটাকে না স্ক্যাটার করতে থাকে। এই স্ক্যাটারিং এফেক্টটাকেই বলা হচ্ছে টিন্ডাল এফেক্ট। মানে আমি যদি কোনো একটা সেলকে আলাদা করে নিয়ে তার মধ্যে যে সাইটোপ্লাজমটা রয়েছে তাকে যদি আমি আলাদা করে নিয়ে দেখি, তার মধ্যে যদি আমি একটা কোনো লাইট রে পাস করাই, তখন দেখতে পাবো ওটা কিন্তু স্ক্যাটার করছে লাইটটাকে। রিভার্সেবল কোলয়েডাল সিস্টেম। রিভার্সেবল কোলয়েডাল সিস্টেম বলতে এখানে দুটো পার্ট দেখা যায়, একটা হচ্ছে সল, দ্যাট ইজ দ্য সলিউশন পোর্শন, আর আরেকটা হচ্ছে জেল, যেটা হচ্ছে ওই গ্র্যানিউলস পোর্শন গুলো, মানে কোলয়েড যেগুলো। তো এদের মধ্যে না একটা ইন্টার কনভার্সন হতে থাকে, সলটা জেল হয়ে যেতে পারে বা জেলটা সল হতে পারে। তো এটাকে বলা হচ্ছে রিভার্সেবল কোলয়েডাল সিস্টেম, যার মধ্যে দুটোই থাকে এবং এদের মধ্যে একটা ইন্টার কনভার্সন হয়। কেমিক্যাল নেচার কিরকম? কেমিক্যাল নেচারের মধ্যে পড়ছে এখানে কি কি থাকছে। কিছু কিছু মেজর কনস্টিটিউয়েন্ট একদম খুব বেশি পরিমাণে থাকে। অক্সিজেন অ্যাবাউট 62%, কার্বন 20%, হাইড্রোজেন 10%, নাইট্রোজেন 3%। এগুলো হচ্ছে মেজর, যেগুলো দরকার সেগুলো। ট্রেস এলিমেন্টের মধ্যে পড়ছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, সালফার, আয়োডিন, আয়রন, যেগুলো দরকার অবশ্যই, বাট খুব বেশি তার পার্সেন্টেজ না। আর আলট্রা স্ট্রাকচার এলিমেন্টস এর মধ্যে পড়ছে কপার, কোবাল্ট, ম্যাঙ্গানিজ, বোরন, মলিবডেনাম। এগুলো হচ্ছে আলট্রা স্ট্রাকচার, যেগুলো অন্য কোনো একটা কাজ করতে হেল্প করছে। ঠিক আছে, মানে একদমই মিনিমাল কোনো কোয়ান্টিটিতে লাগবে। প্রপার্টিজ এর মধ্যে ইট রেসপন্স টু স্টিমুলি, অবভিয়াসলি কোন একটা স্টিমুলাস আসলে পুরো প্রোটোপ্লাজমটাই তোমার ওই জিনিসটাকে ক্যাপচার করছে, স্টিমুলাসটাকে ক্যাপচার করছে। ক্যান কন্ডাক্ট ইম্পালস, নিউরনস এর মধ্যে যে প্রোটোপ্লাজম থাকছে তারা ইম্পালস কন্ডাক্ট করতে পারছে। ম্যাট্রিক্স ফর ভেরিয়াস মেটাবলিক অ্যাক্টিভিটিস, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস এখন আমি কথা বলছি, তোমরা শুনছো, এই টাইমেও আমাদের বডির মধ্যে অনেক রকমের রিয়াকশন হচ্ছে, মেটাবলিক অ্যাক্টিভিটিস হচ্ছে, সব কিন্তু এই সেলের ভিতরেই হয়। ইট কজেস গ্রোথ অফ আ সেল, এবং এই প্রোটোপ্লাজমের কোয়ান্টিটিটা কিন্তু একদম ফিক্সড না, কিছুটা পার্ট নষ্টও হচ্ছে, ডিজেনারেটেডও হচ্ছে, আবার কিছুটা পার্ট নতুন করে ডেভেলপও করছে। তো এই কন্টিনিউয়াস একটা প্রসেস চলতে থাকে। নেক্সট এবার আসছে আরেকটা খুব ইম্পর্টেন্ট অর্গানেলস, উইচ ইজ রাইবোজোম। রাইবোজোম, ইট ওয়াজ ফার্স্ট অবজার্ভড ইন বিন রুটস। কে করেছিলেন? রবিনসন অ্যান্ড ব্রাউন করেছিলেন। লেটার অবজার্ভড ইন অ্যানিমাল সেলস বাই প্যালাডে। ফার্স্ট হয়েছে রবিনসন আর ব্রাউন, যেটা বিটরুট মানে বুঝতেই পারছো প্লান্ট অরিজিনে, আর তারপরে অ্যানিমাল সেলে করেছেন প্যালাডে। স্মলেস্ট সেল অর্গানেল যেটা 150 to 250 অ্যাংস্ট্রম, পুরোটাই 150 to 250 অ্যাংস্ট্রম এর মধ্যে, তাই জন্য দিস ইজ দ্য স্মলেস্ট ওয়ান। অরিজিনেটস ফ্রম নিউক্লিওলাস, নিউক্লিওলাস থেকে অরিজিনেট করে। কোথায় দেখা যায়? সাইটোপ্লাজমে আমরা পেয়েছি। সাইটোপ্লাজমে যে রাইবোজোম থাকে সেটাকে আমরা সাইটোরাইবোজোম বলবো। এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে পেয়েছি, একদম রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে ছিল। মাইটোকন্ড্রিয়ার ভিতরে পেয়েছি মাইটোরাইবোজোম। ক্লোরোপ্লাস্টে থাকবে, নিউক্লিয়ার মেমব্রেনে থাকবে, তো এই সব জায়গায় রাইবোজোম থাকে। নাম্বার যদি বলি, ইকোলাইতে থাকছে অ্যাবাউট একটা সেলে 20,000 থেকে 30,000, আর ইউক্যারিওটিক সেলে একটা সেলে 1 lakh অ্যাপ্রক্সিমেটলি।
টাইপের মধ্যে যদি আমরা দেখি রাইবোজোমের মেইনলি দুটো টাইপ, একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেলে যদি কোনো রাইবোজোম থাকে সেটা, আরেকটা হচ্ছে ইউক্যারিওটিক সেলে। প্রোক্যারিওটিক সেলের যে রাইবোজোমটা সেটা 70S টাইপ, এর মধ্যে আবার দুটো ইউনিট থাকে, 70S হচ্ছে পুরোটা, এর মধ্যে দুটো সাব ইউনিট থাকে, একটা হচ্ছে 50S, একটা হচ্ছে 30S। এটা কিন্তু কখনোই ভাববে না 50 + 30 মিলে তো 80 হয়, -10 করে দিয়েছে, সেটা না। 50S হচ্ছে লার্জার সাব ইউনিট যেটা সেটা, আর এই 30S যেটা সেটা হচ্ছে স্মলার সাব ইউনিট যেটা সেটা। টোটালটা মিলে যে একটা গোটা সাব ইউনিট তৈরি হচ্ছে সেটাকে হচ্ছে আমরা 70S বলছি। কোথায় দেখতে পাবো? এবার এই এস জিনিসটা কি বলছি, ব্যাকটেরিয়াতে, ব্লু গ্রিন অ্যালগিতে, আমাদের মধ্যে মাইটোকন্ড্রিয়া যেটা থাকে সেটা, ক্লোরোপ্লাস্ট যেটা প্লান্টসে থাকছে, এগুলোর মধ্যে কিন্তু আমরা প্রোক্যারিওটিক যে টাইপ অফ রাইবোজোম সেটা দেখতে পাবো। আর ইউক্যারিওটিকে এটা হয়ে যাচ্ছে 80S, আর তার মধ্যে লার্জার সাব ইউনিটটা হচ্ছে 60S, আর স্মলারটা হচ্ছে গিয়ে 40S। এবার হোয়াট ইজ দিস এস? এসটা হচ্ছে ভেদবার্গ ইউনিট। ভেদবার্গ ইউনিট কি? সেডিমেন্টেশন রেট অফ পার্টিকলস ইন সেন্ট্রিফিউজ। সেন্ট্রিফিউগেশন যে প্রসেসটা হয়, সেন্ট্রিফিউজ যে মেশিনটা রয়েছে সেখানে আমরা কেন করি? কারণ যাতে সেডিমেন্টেশন রেটটা কিছুটা ইনক্রিজড হয়। তো এই যে সেডিমেন্টেশন রেট যেটা, সেটাকে আমরা ভেদবার্গ ইউনিট দিয়ে কিন্তু ডিনোট করি, and it is represented by s। তো ভেদবার্গ প্রোনাউন্সিয়েশনটা হয় বাট ইট স্টার্টস উইথ এস, তাই জন্য ওটাকে 70S 80S এরকম বলা হচ্ছে। এবার যদি স্ট্রাকচারটা দেখো, ফার্স্টের যে ডায়াগ্রামটা দেওয়া হয়েছে, দিস ইজ দ্য স্মলার ইউনিট। এটা 30S মানে এটা প্রোক্যারিওটিক দিয়ে বোঝানো হয়েছে, তো এটা হচ্ছে স্মলার ইউনিট, সাব ইউনিট যেটা, আর এটা হচ্ছে লার্জার সাব ইউনিট। স্মলার সাব ইউনিটটা দেখতে এরকম হয়, আর লার্জারটা এরকম হচ্ছে। লার্জারে যদি দেখো, এই পোর্শনটাকে বলা হচ্ছে রিজ, তারপরে যে গ্রুভের মতন স্ট্রাকচারটা এটাকে বলা হচ্ছে ভ্যালি, আর একদম এই পোর্শনটাকে বলা হচ্ছে স্টক। মাঝখানে যে একটুখানি তোমার উঁচু যে জায়গাটা, এটাকে বলা হচ্ছে সেন্ট্রাল প্রোটিউবারেন্স। এটা গেল লার্জার সাব ইউনিটটা। সিমিলারলি স্মলার সাব ইউনিটটা দেখতে অনেকটা এরকম, এটাকে বলা হচ্ছে প্ল্যাটফর্ম। এই যে খাঁজ যেটা, এটাকে বলা হচ্ছে ক্লেফট, ঠিক আছে? আর এই পুরোটা হচ্ছে হেড রিজিয়ান, মাথার মতন একটা রয়েছে, আর এই দিকের পোর্শনটা হচ্ছে বেস। তো এই দুটো জিনিস একদম ঠিকঠাক ভাবে অ্যাটাচড হলে তাহলে একটা প্রপার রাইবোজোম কিন্তু ফর্ম করতে পারে। ইউজুয়ালি রিমেইন আনজয়েন্ট বা সেপারেটেড যখন ম্যাগনেসিয়াম মানে Mg2+ আয়ন্স যেটা, তার একটা পার্টিকুলার কনসেন্ট্রেশন রিচ করে, উইচ ইজ ভেরি মিনিমাল, বাট এই কনসেন্ট্রেশনটা যতক্ষণ না রিচ করছে ততক্ষণ কিন্তু এরা সেপারেটেড থাকবে। যখনই 0.001 মোলার অফ Mg2+ আয়ন্স মানে ম্যাগনেসিয়াম আয়ন্স এটা রিচ করবে বা এই কোয়ান্টিটিটা আসবে, তখনই কিন্তু দে গেট অ্যাটাচড টু ইচ আদার। এবার যখন একটা আরেকটার সাথে অ্যাটাচড হয়ে গেল, পুরোটাকে আমরা বলতে পারি ডাইমার। মানে এটা একটা মনোমার, এটা একটা মনোমার, পুরোটা একটা জিনিস একটা প্রপার ইউনিট তৈরি করছে, সেটাকে বলা হচ্ছে ডাইমার। পলিরাইবোজোম কখন বলবো? পলিরাইবোজোম হচ্ছে প্রোটিন সিনথেসিসের সময় দেখা যায় যে একটাই এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ, তার মধ্যে কিন্তু অনেকগুলো এরকম পরপর রাইবোজোম সাজানো থাকে, তাদেরকে বলা হচ্ছে পলিরাইবোজোম, কারণ একটা এমআরএনএ এর মধ্যে অনেকগুলো রাইবোজোম সাজানো রয়েছে, রাইট? তো এই যদি দেখতে চাও, এটা হচ্ছে একটা এমআরএনএ, 5 প্রাইম 3 প্রাইমে এটা সাজানো রয়েছে। তো এমআরএনএ এর মধ্যে এই লার্জার ইউনিটটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে স্মলার সাব ইউনিটটা, ঠিক আছে? তো এটা এরকম অ্যাটাচড ভাবে রয়েছে। এবার এই রাইবোজোমের মধ্যে আমরা মেইনলি 3টে সাইট দেখতে পারি, এ সাইট অ্যামাইনো অ্যাসাইল সাইট, পি সাইট পেপটাইডাল সাইট, আর ই সাইট এক্সিট সাইট। অ্যামাইনো অ্যাসাইল সাইটে হচ্ছে টিআরএনএ গুলো একটা করে কোডন নিয়ে আসে, কোডন মানে হচ্ছে 3টে করে তোমার এজি বা ইউএজি, তো এই জিনিসগুলো করে 3টে করে নিয়ে আসে। যখন আমরা ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন পড়বো আরো ডিটেলে এই জিনিসগুলো বলতে পারবো, বাট জাস্ট এই কোডনগুলো একটা করে নিয়ে আসে টিআরএনএ অ্যামাইনো অ্যাসাইল সাইটে, তারপরে সেটা পেপটাইডাল সাইটে যায়, কিছুটা ইলংগেটেড হয়, পেপটাইড ফরমেশনটা হয়, তারপরে মানে টিআরএনএটা দিল
এখানে এসেও ফ্রি হয়ে গেল, এক্সিট সাইডে টিআরএনএটা বেরিয়ে গেল, মানে টিআরএনএ মানে কি ট্রান্সফার করছে জাস্ট জিনিসপত্রগুলোকে। তো কোন জিনিস, এখানে একটা করে কোডনকেও ট্রান্সফার করে। তো অ্যামাইনো অ্যাসাইড সাইডে প্রথম আসছে ওটা একটা করে অ্যামাইনো অ্যাসিড, এই এক একটা কোডন একটা করে অ্যামাইনো অ্যাসিড ফর্ম করে, ঠিক আছে। তো এই অ্যামাইনো অ্যাসাইড সাইটে একটা করে অ্যামাইনো অ্যাসিড আসছে, টিআরএনএ তারপর এই পি সাইটে যাবে, তারপরে ই সাইটে যখন আসবে অলরেডি ও ভ্যাকেন্ট হয়ে গেছে, ফ্রি হয়ে গেছে, টিআরএনএটা বেরিয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু ইলংগেশনটা হতে থাকে, ঠিক আছে। তো এই গেল হচ্ছে পুরো রাইবোজোমের স্ট্রাকচারটা এবং তারা কিভাবে কাজ করে একটা ব্রিফ আলোচনা, কারণ এটা আমাদের সেল স্ট্রাকচারের মধ্যে খুব একটা ডিটেইলে নেই। এটা যখন আমরা ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন ওই জায়গাগুলো কভার করব তখন পুরো মেকানিজমটা কি করে হয় তখন আরো ভালো করে দেখতে পাবো। কিন্তু জিনিসটা এইভাবে হয়, মেকানিজমটা এইভাবে হয়। তো ফাংশনস এর মধ্যে কি হচ্ছে, সিনথেসিস করছে প্রোটিন, যেটাকে যার জন্য এটাকে আমরা প্রোটিন ফ্যাক্টরি বলি। আচ্ছা, আরএনএ কে স্টোর করে রাখে, রাইবোজোমাল আরএনএ থাকছে এর মধ্যে। হরমোন কিছু প্রডিউস করছে, কারণ হরমোন তো প্রোটিন দিয়েই তৈরি হচ্ছে, ম্যাক্সিমাম হরমোন। অ্যান্ড ইট হেল্পস ইন লিপিড মেটাবলিজম, লিপিডকে মেটাবলাইজ করতে হেল্প করে। সাইটোস্কেলিটনস, এবার আমাদের যে আরো কিছু স্ট্রাকচার রয়েছে তাদের মধ্যে সাইটোস্কেলিটন একটা পাবো, সিলিয়া ফ্ল্যাজেলা একটা পাবো, সেন্ট্রোজোম একটা পাবো। তো এইগুলো কিছু স্পেশাল স্ট্রাকচার, সেগুলো আমরা একটু চটপট দেখে নিই। সাইটোস্কেলিটন কি, এটা কিন্তু মেইনলি ইউক্যারিওটিক সেলে দেখা যায়। ফাইবার্স আর পলিমার্স অফ সাব ইউনিট, আমরা এক্ষুনি যদি দেখতে পাবো যে সাইটোস্কেলিটনে কিন্তু অনেকগুলো দেখো ছোট 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 সাব ইউনিট নিয়ে একটা পুরো সাইটোস্কেলিটন তৈরি হয়েছে। তো এর মধ্যে আমরা তিনটে টাইপ পাবো, একটাকে বলা হচ্ছে মাইক্রোফিলামেন্ট, একটাকে বলা হচ্ছে মাইক্রোটিউবিউল, আরেকটাকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তিনটে আলাদা আলাদা সাইটোস্কেলিটন, বাট প্রত্যেকটাই কিন্তু ছোট ছোট সাব ইউনিট নিয়ে তৈরি হয়। কিরকম, মাইক্রোফিলামেন্ট মানে হচ্ছে এইটা, যেটা মেইনলি অ্যাক্টিন নিয়ে তৈরি হয়। এর মধ্যে যে ছোট ছোট প্রোটিন গুলো রয়েছে, সাব ইউনিট গুলো রয়েছে, সেগুলো কিন্তু অ্যাক্টিন দিয়ে তৈরি। ডায়ামিটার অ্যাপ্রক্সিমেটলি 7 ন্যানোমিটার, মানে 5 to 7 ন্যানোমিটার পর্যন্ত হতে পারে এই পুরোটার ডায়ামিটারটা। আচ্ছা, এটা কিসে হেল্প করছে, হেল্পস টু মেইনটেইন দ্য শেপ অফ দ্য সেল। মাসেল কন্ট্রাকশন, মাসেল কন্ট্রাকশনে কিন্তু অ্যাক্টিন আর মায়োসিনই মেজর রোল প্লে করে, ঠিক আছে, যার জন্য এই ক্যালসিয়াম আয়ন্সের একটা গ্রেডিয়েশন হেল্প করে ওদেরকে করতে, বাট মেইনলি অ্যাক্টিন আর মায়োসিন প্রোটিনটাই কাজটা করছে। তো এবং তার সাথে সেলের শেপটাকে মেনটেন করছে। আচ্ছা, ফর্ম ক্লিভেজ ফারো ডিউরিং সেল ডিভিশন, ওই যে ক্লিভেজ ফারোটা হয় তারপর ওটা ডিভাইডেড হচ্ছে ডটার সেলসে, ওই ফরমেশনটা ক্লিভেজ ফরমেশনের ক্ষেত্রে মাইক্রোফিলামেন্টস হেল্প করে। অ্যান্ড ইট ক্যান ক্যারি আউট সার্টেন সেলুলার মুভমেন্ট, যেমন কন্ট্রাকশন, তো কন্ট্রাকশন অ্যাক্টিন মায়োসিন মাস্কুলার একটা কন্ট্রাকশনে হেল্প করবে, গ্লাইডিং মুভমেন্ট যেটা সেটাতে হেল্প করছে। তো এটা গেল মাইক্রোফিলামেন্ট। নেক্সট আসছে কি মাইক্রোটিউবিউল, দেখতে অনেকটা এরকম হয়। এখানে আবার টিউবিউলিন প্রোটিন হেল্প করে, এটার কিন্তু ডায়ামিটারটা মাইক্রোফিলামেন্টের থেকে কিছুটা বেশি, যেটা মোটামুটি 25 ন্যানোমিটার পর্যন্ত হতে পারে, মেড আপ অফ স্ট্র্যান্ডস অফ টিউবিউলিন প্রোটিন। এবং এই টিউবিউলিন প্রোটিনের মধ্যে আমরা দেখব আলফা আর বিটা দুটো আলাদা আলাদা সাব ইউনিট থাকে। আচ্ছা, ইট মেইনটেইন শেপ অফ দ্য সেল, হেল্পস ইন দ্য সেল মোটিলিটি, মানে সিলিয়া ফ্ল্যাজেলার একটা বিটিং মুভমেন্ট হয়, ওকে মানে মোটিলিটি বলতে যাতে সেলটা স্ট্যাগনেন্ট না থাকে, একটু মোটাইল হয়, মুভমেন্ট করে, সেটাতে হেল্প করছে। অ্যান্ড ক্রোমোজোম মুভমেন্টেও কিন্তু মাইক্রোটিউবিউল হেল্প করছে। আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট যেটা, সেটা এরকম দেখতে একটু লম্বা লম্বা মতন দেখতে হয়। এখানে কিন্তু টিউবিউলিন প্রোটিনগুলো একদম সুপার কয়েলড অবস্থায় থাকে, একদম সুপার কয়েলিং, যার জন্য এখানে দেখো ডায়ামিটারটা অনেকটা কমে গেছে। মাইক্রোটিউবিউলও তো টিউবিউলিন নিয়েই তৈরি, বাট এখানে ডায়ামিটারটা অনেকটা কমে গেছে কারণ সুপার কয়েলিং অবস্থায় রয়েছে। 8 to 12 ন্যানোমিটার, মেইনটেইনস দ্য শেপ অফ দ্য সেল, তিনজনেই শেপ অফ দ্য সেল মেনটেন করছে। অ্যাঙ্কার নিউক্লিয়াস অ্যান্ড আদার অর্গানেলস, মানে এক জায়গায় মানে যাতে ছিটকে বেরিয়ে না যায় সেল থেকে, একটা অ্যাঙ্কারেজ দিচ্ছে, একটা ধরে রাখছে জিনিসটাকে। ফর্মস নিউক্লিয়ার ল্যামিনা, ওই যে দেখেছিলাম একটা স্ট্রাকচারাল সাপোর্ট দিচ্ছে।
নিউক্লিয়াসের ভিতরে, তো এই নিউক্লিয়ার ল্যামিনাটা ফর্ম করছে, কানেক্টস অ্যাডজেসেন্ট সেলস থ্রু ডেসমোজোম। দুটো সেলের মাঝখানে যে ডেসমোজোমটা থাকে সেটা কিন্তু ইন্টারমিডিয়েট ফিলামেন্ট ফর্ম করে, যাতে ওই কানেকশনটা থাকে, একটা সাবস্টেন্স একটা সেল থেকে আরেকটা সেলের মধ্যে চলে যেতে পারে, এগুলো খেয়াল রাখছে। এটাই গেল সাইটোস্কেলিটন। এরপরে চলে আসছে কি সিলিয়া অ্যান্ড ফ্ল্যাজেলা। সিলিয়া অ্যান্ড ফ্ল্যাজেলা এরা অনেকটা হেয়ার লাইক স্ট্রাকচার, মানে তুমি যদি অ্যাপারেন্টলি দেখো এটাকে হেয়ার লাইক স্ট্রাকচার মনে হবে, কিন্তু এটার একটু ডিটেইল স্ট্রাকচার আমরা পড়বো যেটা এরকম দেখতে হয়, বাট অ্যাপারেন্টলি দেখতে ওটা হেয়ার লাইক স্ট্রাকচার প্রজেক্টিং ফ্রম দ্য সারফেস অফ সেভারাল প্লান্ট অ্যান্ড অ্যানিমাল সেল। সারফেস থেকে এটা বেরোয়, বাইরের দিকে বেরিয়ে যায়। স্ট্রাকচারটা কিরকম হয়? স্ট্রাকচারটা অনেকটা দেখতে এরকম, সেকেন্ড, ওকে, কিছু একটা প্রবলেম হচ্ছিল। ওকে, তো স্ট্রাকচারটা কিরকম হচ্ছে, একটা থাকবে শ্যাফট, একটা থাকবে বেসাল বডি, একটা থাকবে রুটলেটস। কিরকম? অনেকটা, এটা যদি বলো শ্যাফট, এটা হচ্ছে বেসাল বডি সাপোজ, ঠিক আছে, এটা বেরিয়ে গেল যদিও বা। এখানে কিছু রুটলেটস থাকবে, আর এই উপরের দিকে আর একটু লম্বা হবে, এখানে স্পেস নেই বলে আমি অল্পই আঁকছি, মানে ছোট করে আঁকছি। এটা হচ্ছে শ্যাফটটা, ঠিক আছে, এই পোর্শনটাকে বলা হচ্ছে শ্যাফট, এটাকে বলা হচ্ছে বেসাল বডি, আর এই যেগুলো এগুলোকে বলা হচ্ছে রুটলেটস। এই পুরো একটা গোটা স্ট্রাকচার হচ্ছে সিলিয়া বা ফ্ল্যাজেলার। শ্যাফটে কি হচ্ছে? দ্য ভিজিবল হেয়ার লাইক এক্সটার্নাল পোর্শন। এই জিনিসটাই কিন্তু আমরা অ্যাকচুয়ালি দেখতে পাই, ঠিক আছে, মানে এতটাই ফাইন স্ট্রাকচার, এটাকে হেয়ারের মতন দেখতে লাগে। এক্সোনিম কোনটাকে বলা হয়? এবার শ্যাফটটাকে তুমি যদি ট্রান্সভার্সলি এরকম ভাবে কেটে দাও, এরকম একটা জিনিস উপর থেকে দেখতে পাবে, গোল মতন একটা জিনিস উপর থেকে দেখতে পাবে, এইটাকেই বলা হচ্ছে কি এক্সোনিম, মেড আপ অফ 9+2 মাইক্রোটিউবিউলস। আচ্ছা, এবার একটু ভালো করে এই স্ট্রাকচারটার দিকে তাকাও, কিরকম দেখতে লাগে দেখো। তো এই পুরোটা হচ্ছে এক্সোনিম। কিরকম হয়? 9+2 মাইক্রোটিউবিউলস। কিরকম? এখান থেকে কাউন্ট করো, 1 2 3 4 5 6 7 8 9। 9টা 9 মাইক্রোটিউবিউলস আর অ্যাট দ্য পেরিফেরি, আর এই দুটো থাকবে কি সেন্টারে, ঠিক আছে, তাহলে 9+2 মাইক্রোটিউবিউলস থাকছে। এবার এই যে মাইক্রোটিউবিউলস গুলো, তার মধ্যে আবার দুটো করে কিন্তু টিউবিউল থাকছে, মানে সাব টিউবিউল যেটাকে আমরা বলতে পারি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এ টিউবিউল কোনটা? প্রত্যেকটার হচ্ছে এ টিউবিউল, এ এ এ এরকম ভাবে প্রত্যেকটার ক্ষেত্রে এ টিউবিউল গেছে। তার সাথে রয়েছে বি টিউবিউল। এ টিউবিউল থেকে দুটো আর্ম অরিজিনেট করেছে, একটা হচ্ছে ইনার আর্ম, একটা হচ্ছে আউটার আর্ম। দেখা যাচ্ছে এটা হচ্ছে আউটার আর্ম, এটা হচ্ছে ইনার আর্ম, বোঝা গেল? আর প্রত্যেকটা এর যে ইনার আর্ম, তার সাথে কিন্তু বি যে টিউবিউলটা বা সাবটিউবিউল যেটা, সেটার একটা কানেকশন রয়েছে। এই ইনার আর্মের সাথে এ টিউবিউলের ইনার আর্মের সাথে বি টিউবিউলের একটা কানেকশন। বি টিউবিউলে কোনো আর্ম থাকে না। সেম এটার এ আর্মের সাথে, মানে এর যে ইনার আর্ম সেটার সাথে বি, প্রত্যেকটার ক্ষেত্রে দেখো এরকম কানেকশন রয়েছে। এগুলোকে বলা হচ্ছে কি লিঙ্কার, যেহেতু লিঙ্ক করেছে দ্যাট ইজ ওয়াই লিঙ্কার। আর এই যে জিনিসগুলো স্পোকের মতন বাইরের দিকে বেরিয়ে এসছে, মানে ভিতরের দিকে চলে এসছে, তো এগুলোকে বলা হচ্ছে কি স্পোক, যার একটা হেড পোর্শন থাকছে যেটা একদম সেন্টার রিজিয়নে এসে জয়েন্ট হয়েছে। তো এই হচ্ছে পুরো স্ট্রাকচার অফ সিলিয়া অর ফ্ল্যাজেলার যে এক্সোনিম, মানে একদম সেন্টার পোর্শন যেটা, সেটা। তাহলে মেড আপ অফ 9+2 মাইক্রোটিউবিউল, 9টা থাকছে 9 মাইক্রোটিউবিউলস আর এট দ্য পেরিফেরি, যেটা ডাবলেট ফর্মে থাকছে, এই যে ডাবল ডাবল অবস্থায় রয়েছে, এ বি এ বি এ বি, প্রত্যেকটা দুটো দুটো করে রয়েছে। অ্যান্ড 2 সেন্ট্রাল মাইক্রোটিউবিউলস, যেটা সিঙ্গেল অবস্থায় রয়েছে, একটা দুটো। ইচ অফ দিস মেড আপ অফ 2 সাবটিউবিউলস, যাকে আমরা বলছি এ অ্যান্ড বি। এ টিউবিউলস এর মধ্যে দুটো থাকছে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল আর্ম, আর বি টিউবিউলের সাথে একটা হুক লাইক একটা বেন্ড থাকে,
বি টিউবেলের সাথে একটা হুকের মতন বেন্ড থাকে, এখানে যদিও সেই জিনিসটা শো করেনি দেখছি, বাট বি টিউবেলের সাথে একটা হুক লাইক স্ট্রাকচার অ্যাটাচড থাকে। ওকে, বোথ এ অ্যান্ড বি সাবটিউবিউলস আর কানেক্টেড টু ইচ আদার বাই পেরিফেরাল লিঙ্কার, যেটাকে আমরা লিঙ্কার বলেছি ওটাকে পেরিফেরাল লিঙ্কারও বলে, কারণ টুয়ার্ডস দ্য পেরিফেরি গেছে। আচ্ছা, রেডিয়াল স্পোক ফ্রম ইচ এ টিউবিউল রেডিয়েটস টুয়ার্ডস দ্য সেন্টার, এখান থেকে স্পোকগুলো এ টিউবিউল থেকে কিন্তু পুরোটা সেন্টারের দিকে গেছে। Arms of doublets are oriented in clockwise direction and made up of protein dianin. তাহলে এই যে আর্ম গুলো প্রত্যেকটা দেখো ক্লকওয়াইজ ডিরেকশনে গেছে না, ক্লকওয়াইজ মানে কি এই দিকে গেছে, তাহলে প্রত্যেকটা দেখো এই দিকে আবার এই দিকে আবার এই দিকে, মানে ক্লকওয়াইজ ডিরেকশনে গেছে, এবং এদের মধ্যে যে প্রোটিনটা রয়েছে এই আর্মগুলোর মধ্যে সেটা হচ্ছে ডায়ানিন, তার নাম। বোঝা গেল? এটা গেল জাস্ট শ্যাফট পোর্শনটা, মানে জাস্ট এই পোর্শনটা। এবার আসবো আমরা এই পোর্শনটা, দ্যাট ইজ কল্ড বেসাল বডি। এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল মাইক্রোটিউবিউল বেস অর্গানেল সিচুয়েটেড অ্যাট দ্য বেস অফ সিলিয়া অ্যান্ড ফ্ল্যাজেলা। ইউক্যারিওটিক সেলে দেখা যায়, মানে একদম বেসে যেটা রয়েছে, এটা হচ্ছে সিলিয়া বা ফ্ল্যাজেলার হেয়ার লাইক স্ট্রাকচারটা, এর বেসে যেটা রয়েছে সেটাই হচ্ছে কি বেসাল বডি। 9 ট্রিপলেট মাইক্রোটিউবিউলস আর প্রেজেন্ট অ্যাট দ্য পেরিফেরি, যেরকম আমরা এখানে দেখলাম যে ডাবল রয়েছে, ওখানে আমরা দেখতে পাবো ট্রিপলেট, মানে এগুলো ছিল ডাবলেট, ওটা বেসাল বডিতে গিয়ে হয়ে যায় কিন্তু ট্রিপলেট, ঠিক আছে। নোন অ্যাজ ব্লেফারোপ্লাস্ট বা কাইনেটোজোম, এটা আদার্স দুটো নাম। রুটলেটস কোনটা? রুটলেটস হচ্ছে একদম এই যে শেষের যে রুটের মতন স্ট্রাকচার গুলো, এগুলো এটা বেসাল বডি থেকে অরিজিনেট করছে, তাহলে অরিজিনেট ফ্রম দ্য বেসাল বডি অ্যান্ড এক্সটেন্ডস টুয়ার্ডস দ্য সেল নিউক্লিয়াস। তাহলে আমাদের দেখে মনে হতে পারে যে হয়তো এইটা ভিতরের দিকে থাকছে, ইনার পোর্শনে থাকছে সেলের, এটা বাইরের দিকে থাকছে, না, এই পোর্শনটা কিন্তু ইনার রিজিয়ন আর এটা আউটার রিজিয়ন। আমরা দেখতে পারি এই আউটার রিজিয়নের হেয়ার লাইক স্ট্রাকচারটা। রাইজোপ্লাস্ট কোনটা? সামটাইমস দ্য এন্ডিং অফ রুটলেটস বিকাম থিনার অ্যান্ড কম্বাইন্ড টু সেন্ট্রিওল, সেই পার্টিকুলার স্ট্রাকচারটাকে বলা হচ্ছে রাইজোপ্লাস্ট, যখন এই রুটলেটসের বাইরের মানে রুটলেটসের যে ইনার পোর্শনটা সেটা যদি কোনো সেন্ট্রিওলের সাথে অ্যাটাচড থাকে, ওই প্রপার স্ট্রাকচারটা বা পার্টিকুলার স্ট্রাকচারটাকে আমরা বলবো রাইজোপ্লাস্ট। ফাংশন কি? হেল্পস ইন লোকোমোশন, সিলিয়া ফ্ল্যাজেলার একটা মেন ফাংশন। লোয়ার অর্গানিজমে সিলিয়া কি করছে? ড্র দ্য ফুড বাই ক্রিয়েটিং ওয়াটার কারেন্ট, একটা ওয়াটার কারেন্ট, একটা বিটিং মুভমেন্ট ওদের রয়েছে, সেটার জন্য ওরা খাবারটাকে নিজের দিকে ড্র করে টেনে নিয়ে আসতে পারে। সিলিয়ারি মুভমেন্ট হেল্প করছে টু রিমুভ পার্টিকুলেট ম্যাটার ফ্রম দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট। আমাদের ধরো কিছু একটা ঢুকে গেছে রেসপিরেটরি ট্র্যাক্টে, তো রেসপিরেটরি ট্র্যাক্টে সিলিয়া ফ্ল্যাজেলা কিন্তু থাকে, তো ওরা কি করছে জিনিসটাকে অনেকটা মানে অ্যাজ ইফ ঝাঁটা দিয়ে বের করে দিচ্ছে, বুমিং করে বের করে দিচ্ছে, তো ওই জিনিসটা করছে, ব্রুমিং করে বের করে দেওয়ার কাজটাই করে কিন্তু সিলিয়া ফ্ল্যাজেলা। আচ্ছা, অ্যাম্ফিবিয়ান্স, ইন অ্যাম্ফিবিয়ান্স হবে এটা। ইন অ্যাম্ফিবিয়ান্স অ্যান্ড ম্যামলস ওভা আর পুশড আউট অফ দ্য ওভিডাক্ট বাই দ্য বিটিং মুভমেন্ট অফ সিলিয়া। ওভিডাক্ট থেকে যে ওটা আস্তে 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 বেরিয়ে আসবে টুয়ার্ডস দ্য ইউটেরাস আসবে, সেটাও কিন্তু সিলিয়া ফ্ল্যাজেলার মুভমেন্টের থ্রুতে হয়। আচ্ছা, কোথায় কোথায় দেখতে পাবো? ইউগ্লিনা, ভলভক্স, ক্লামাইডোমোনাস, নকটিলিউকা, ভর্টিসেলা, প্রত্যেকটা সায়েন্টিফিক নেম, প্রত্যেকটাই আমাদের এরম ভাবেই লিখতে হবে, মানে আন্ডারলাইন করতে হবে। প্ল্যাটিহেলমিনথিসে দেখতে পাবো, অ্যানিলিডজে, মোলাস্কা, একাইনোডার্মাটা, মানে অনেক কিছুতেই মোটামুটি দেখা যায়। এবার যদি সিলিয়ার ফ্ল্যাজেলা পুরোটা যদি সেম হয় তাহলে আলাদা করে কেন নামটা বলবো, তাই না? তো ওভারঅল স্ট্রাকচার তো অবভিয়াসলি সেম, কিন্তু কিছুটা আলাদা। কিরকম? সিলিয়া দে আর মোর ইন নাম্বার, অ্যাবাউট 3000 টু মানে তার থেকে বেশিও হতে পারে, আর ফ্ল্যাজেলা লেস, ভেরি ভেরি লেস ইন নাম্বার, 1 to 2। সিলিয়া হচ্ছে শর্টার ইন সাইজ, ছোট, ফ্ল্যাজেলা একটু লঙ্গার ইন সাইজ, নাম্বারটাও কম বাট সাইজটা একটু বড়, আর সিলিয়া নাম্বারটা বেশি, সাইজটা একটু ছোট। ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি অল ওভার দ্য সেল সারফেস, পুরো সেল সারফেসে ছড়িয়ে ছিটিয়ে থাকছে। এটা অ্যাট ওয়ান এন্ড অফ দ্য সেল, মানে থাকছে একটা বা দুটো, তো আর ছড়িয়ে একদম ডিস্ট্রিবিউশন তো ওরকম থাকবে না, একটা পার্টিকুলার জায়গাতে থাকে। আচ্ছা, ইন আ কোঅর্ডিনেটেড ম্যানারে ওরা বিট করে,
এটা টাইপিং মিস্টেক হয়েছে। বিট ইন আ কোঅর্ডিনেটেড ম্যানার, আর এটা হচ্ছে বিট ইন্ডিপেন্ডেন্টলি। এটা থাকছে অনেকগুলো, তো একটা কোঅর্ডিনেশন না থাকলে ঠিকঠাক হবে না গ্লাইডিং মুভমেন্ট এগুলো। ফ্ল্যাজেলার ক্ষেত্রে কিন্তু ওটা ইন্ডিপেন্ডেন্টলি মুভ করতে পারে, এটা না বিট হবে, ঠিক আছে। এই এই জিনিসটা বিট হবে, একটু টাইপিং মিস্টেক আছে। সিলিয়ার অ্যাজ সাচ কোনো টাইপ থাকে না। ফ্ল্যাজেলার ক্ষেত্রে স্মুথ ফ্ল্যাজেলা আর কল্ড whiplash ফ্ল্যাজেলা, আর ফ্ল্যাজেলা উইথ টাইনি হেয়ার লাইক স্ট্রাকচার তাদের বলা হচ্ছে টিনসেল ফ্ল্যাজেলা। এই দুটো শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। এবার আমাদের লাস্ট যে সেল অর্গানেল যেটা আমরা পড়বো দ্যাট ইজ সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমটা প্রথম ডিসকভার করেন কে? বেনেডেন, অ্যান্ড দ্য টার্ম ওয়াজ কয়েন্ড বাই বোভেরি। ডিসকভার করেন ইনি, টার্মটা সেন্ট্রোজোম দিয়েছেন বোভেরি। কোথায় দেখা যায়? মাল্টি সেলুলার অ্যানিমালসে দেখা যাবে, প্রোটোজোয়াতে দেখা যাবে, জিমনোস্পার্ম, ব্রায়োফাইটস, স্পেশাল কাইন্ডস অফ মানে প্লান্টসের যে আলাদা আলাদা টাইপস রয়েছে সেখানে, ফার্ন, ফাঙ্গাস বা ফাঙ্গি হচ্ছে প্লুরাল ফর্ম, কিছু অ্যালগিতে দেখতে পাবো। কিন্তু রেড অ্যালগি যেগুলো সেগুলোতে দেখা যায় না, দেখা যায় না। মেড আপ অফ 4 পার্টস, সেন্ট্রিওল যেটা হচ্ছে মেইন পার্ট আমরা বলতে পারি, কাইনোপ্লাজম, সেন্ট্রোস্ফিয়ার অ্যান্ড অ্যাস্ট্রাল রেজ। সেন্ট্রিওল কোনটা? সেন্ট্রিওল হচ্ছে মানে ধরো দুটো এইরকম স্ট্রাকচার থাকবে, এরকম, আচ্ছা এইটা বাদ দাও, এরকম একটা স্ট্রাকচার রয়েছে আর এরকম একটা স্ট্রাকচার রয়েছে, দুটো না রাইট অ্যাঙ্গেলে থাকে, 90 ডিগ্রিতে মোটামুটি থাকে। আচ্ছা, 2 সেন্ট্রিওলস কনসিস্ট অফ 9 ট্রিপলেট মাইক্রোটিউবিউলস, এই জায়গাটা দেখাচ্ছি, ওপেন্ড অ্যাট বোথ দ্য এন্ড, সিচুয়েটেড অ্যাট দ্য সেন্টার অফ দ্য সেন্ট্রোজোম। তাহলে সেন্ট্রোজোমের একদম সেন্টারে থাকছে এই দুটো সেন্ট্রিওল। কাইনোপ্লাজম কোনটা? সাইটোপ্লাজমে ম্যাট্রিক্স অ্যাট দ্য সেন্টার অফ ইট। আর সেন্ট্রোস্ফিয়ার হচ্ছে সাইটোপ্লাজম প্রেজেন্ট অ্যাট দ্য আউটসাইড অফ সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমের ঠিক বাইরে যে জায়গাটা থাকছে সেটাকে বলা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। আর এটা না সেন্ট্রোজোম হবে না, এটা সেন্ট্রিওল হবে, ঠিক আছে। আর সেন্ট্রিওলের ভিতরে যে জায়গাটা থাকছে সেটাকে বলা হচ্ছে কাইনোপ্লাজম, মানে সেন্ট্রিওলের ভিতরে কাইনোপ্লাজম, এর বাইরের যে জায়গাটা এটাকে বলা হচ্ছে কি সেন্ট্রোস্ফিয়ার। আর অ্যাস্ট্রাল রে কোথা থেকে হচ্ছে? রেডিয়েটেড ফ্রম সেন্ট্রোস্ফিয়ার। এই সেন্ট্রোস্ফিয়ার থেকে অ্যাস্ট্রাল রে কিন্তু ফর্ম করে। এবার আমাদের মেন যে জায়গাটা সেটা হচ্ছে সেন্ট্রিওলটা কিরকম দেখতে সেটা আমাদের দেখতে হবে। তার আগে বলে রাখি ডিপ্লোজোম কোনটাকে বলছে, যেহেতু সেন্ট্রিওল দুটো নাম্বারসে থাকছে, এটাকে সেন্ট্রিওল করে দিই। কিছু কিছু জায়গায় একটু প্রিন্টিং মিস্টেক মানে টাইপিং মিস্টেক হয়েছে, তো ওগুলো একটু কনসিডার করে নিও। তো এই যে সেন্ট্রিওল দুটো এরা কিন্তু রাইট অ্যাঙ্গেলে থাকছে। এবার আমাদের ঠিক যেরকম আমরা দেখলাম সিলিয়া ফ্ল্যাজেলার ক্ষেত্রে, সেরকমই একটা স্ট্রাকচার কিন্তু আমরা দেখতে পাই সেন্ট্রিওলের ক্ষেত্রে। কিরকম? এটা এরকম দেখতে হয়। এর একটা সেন্ট্রাল হাব থাকে এবং বাইরের দিকে এরকম মাইক্রোটিউবিউলস ট্রিপলেট থাকে। ওখানে ডাবলেট দেখেছিলাম, শ্যাফটে ট্রিপলেটটা হয়েছিল বেসাল বডিতে, যেটা আমরা পরে দেখিনি, বাট ওটা মেনলি ডাবলেট ফর্মে পুরো পোর্শনটা কাজ করে নিচ্ছে। বাট এখানে হচ্ছে ট্রিপলেট ফর্ম করবে, এ বি সি তিনটে স্মল সাব ইউনিটস থাকছে এবং এর সাথে এ সাব ইউনিটের সাথে সি সাব ইউনিটের একটা লিঙ্ক আপ থাকছে। এখানেও তাই স্পোক ফরমেশন হয় এ সাব ইউনিট থেকে, আর মাঝখানেটা তো বললাম সেন্ট্রাল হাব, আর স্পোকের একদম মাথাতে থাকছে কি পিন হেড। এবং এই যে এ বি এবং সি যেগুলো সেগুলো হচ্ছে প্রোটোফিলামেন্ট। এগুলো মানে আমরা তো ধরো জিনিসটাকে ডিসেক্ট করে ট্রান্সভার্সলি কেটে উপর থেকে দেখছি, বাট এটা কিন্তু এক একটা লম্বা টিউবের মতন দেখতে হয়, ঠিক আছে। স্ট্রাকচার অফ সেন্ট্রিওল কি বলছে? সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার হ্যাভিং আ লেন্থ অফ 300 to 500 ন্যানোমিটার পর্যন্ত, আর উইথ হচ্ছে 150 to 180 ন্যানোমিটার। ওয়াল ইজ মেড আপ অফ 9 ট্রিপলেট মাইক্রোটিউবিউলস, যার মধ্যে দেখলাম এ একদম ভিতরের দিকে রয়েছে, বি মিডিলে রয়েছে, সি একদম আউটার মোস্ট পেরিফেরির দিকে রয়েছে। এ অ্যান্ড সি এর মধ্যে একটা কানেকশন থাকে উইথ দ্য হেল্প অফ আ লিঙ্কার। strands from these subtubules বা মাইক্রোফিলামেন্টস যেগুলো প্রোটোফিলামেন্টস এক্সটেন্ড ইনওয়ার্ড টু ফর্ম আ হাব, এই যে ভিতরের দিকে ঢুকে একটা সেন্ট্রাল হাব ফর্ম করেছে।
আচ্ছা, নেক্সট হচ্ছে ইন ক্রস সেকশন অল দ্য স্ট্রাকচার্স টুগেদার গিভ ইট আ কার্ট হুইল অ্যাপিয়ারেন্স। অনেকটা গরুর চাকা, যেটা গরুর গাড়ির চাকা, যেটা অনেকটা সেরকম দেখতে লাগে। কেমিক্যাল কম্পোজিশনে টিউবিউলিন একটা প্রোটিন থাকবে, লিপিড থাকবে, এটিপি থাকবে এনার্জি দেওয়ার জন্য, আর কিছু অ্যামাউন্ট অফ ডিএনএও থাকে। ফাংশন কি? পোল ফরমেশন করে ডিউরিং মাইটোটিক সেল ডিভিশন হায়ার অ্যানিমালস এর ক্ষেত্রে। এটা কিন্তু প্লান্টস এর ক্ষেত্রে দেখা যাবে না। যখন আমাদের সেল ডিভিশনটা হয় হায়ার অ্যানিমালস এর ক্ষেত্রে, তখন কিন্তু দুটো পোল ফরমেশন করে এবং তার থ্রুতে স্পিন্ডল ফাইবার ফর্ম করে। সেখানে ক্রোমোজোমগুলো দুটো ক্রোমাটিডে আলাদা আলাদা হয়ে গিয়ে দুটো পোলসের দিকে চলে যায়। জেনারেটস সিলিয়ান ফ্ল্যাজেলা, সিলিয়া ফ্ল্যাজেলা তৈরি করছে। স্পার্মাটোজোয়াতে গিভস রাইজ টু টেল ফাইবার, স্পার্মাটোজোয়ার যে টেল যেটা তৈরি হয় স্পার্মের, সেটা কিন্তু এই সেন্ট্রোজোম থেকে তৈরি হচ্ছে। তো এটাই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। আশা করছি তোমাদের ভালো লেগেছে এবং নেক্সট ক্লাস খুবই তাড়াতাড়ি আসবে। টিল দেন থ্যাংক ইউ, খুব ভালো থেকো সবাই।